হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেটা হচ্ছে সেল, যেটাকে বাংলায় বলা হয় কোষ। ভিডিও শুরুতেই বলে রাখি, তোমরা রেলের যে কোনো এক্সাম দাও, এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, সামনে গ্রুপ ডি এক্সাম আছে তোমাদের, নেক্সট এনটিপিসি দাও, জেই দাও, যে কোনো এক্সাম দাও, আমি যা পড়াবো তার বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন যাবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। শর্ত একটাই, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে, না হলে কিন্তু কোশ্চেন ছেড়ে যাবে। বা যেখানে যা ভিডিও দেখেছো কোনো অসুবিধা নেই, কিন্তু আজকের এই ভিডিওটার পর তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন উঠিয়েও দেখতে পারো। আমাদের প্রিভিয়াস ইয়ারের বই যারা নিয়েছো তারা কোশ্চেন উঠিয়ে দেখতে পারো যে আমি যা পড়াচ্ছি তার বাইরে কোনো কোশ্চেন যাবে না। ফুল এনসিআরটি বেস করে, এবং এনসিআরটির বাইরেও যদি দু একটা প্রশ্ন দেয় আমি সেটা এখানে কভার করে দেবো। তার এই বাইরে তোমাদের কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই আর, ঠিক আছে? প্রথম কথা। আচ্ছা, চলো বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করছি। আজকে যে চ্যাপ্টারটা আর পুরো অ্যানিমেশনের সঙ্গে নিয়ে এসেছি, যাতে তোমাদের পড়তে মজা লাগে বা পড়তে আনন্দ লাগে, যাতে কোথাও বোরিং ফিল না করো। আমি টোটাল তোমাদের কাছে একদম সহজ সরল ভাষায় বোঝাবো। যদি সেল নিয়ে কোথাও কোনো রকম সমস্যা আজ পর্যন্ত থেকে থাকে, আজকের পড়া থাকবে না, ঠিক আছে? দেখো, সেল জিনিসটা আমি সর্বপ্রথম কেন শুরু করলাম তার কারণ হচ্ছে, আমি বডির প্রত্যেকটা পার্টি পড়াবো, তোমাদের পুরো বায়োলজি আমি কমপ্লিট করব, কিন্তু সেল চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করার কারণ আমাদের বডির যে শুরুয়াত, আমাদের বডি যে শুরু হয়, মানে সবথেকে ক্ষুদ্রতম সবথেকে ছোট একক সেটা হচ্ছে কোষ, সেটা হচ্ছে কোষ বা সেল। কারণ আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো যে সেল মানে যেটাকে বাংলায় বলা হয় কোষ, এই সেল থেকে টিস্যু উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? টিস্যু, যেটাকে বাংলায় কি বলা হয়? কলা। টিস্যু থেকে উৎপন্ন হয় অর্গান। অর্গান মানে কি? যেটাকে বাংলায় বলা হয় অঙ্গ। আর আমাদের অর্গান থেকে কি তৈরি হয় না? অর্গান সিস্টেম। এক একটা সিস্টেম হয় না, অর্গান সিস্টেম বলবো না, মানে এক একটা সিস্টেম যেরকম হয় ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, বিভিন্ন যে সিস্টেম, এত যে সিস্টেম আছে, এই সিস্টেমগুলো কিভাবে কাজ করে না অনেকগুলো অর্গান মিলে একটা সিস্টেমকে তৈরি করে। এবং এই অর্গান সিস্টেম থেকে কি তৈরি হয়? আমাদের পুরো বডি তৈরি হয়, আমাদের পুরো দেহ তৈরি হয়। তাই আমাদের সব থেকে ছোট একক যদি কিছু বলতে হয় সেটা হচ্ছে সেল বা কোষ। যদি তুমি কোষ সম্পর্কে না পড়ে থাকো, যদি প্রথমে টিস্যু পড়ো, প্রথমেই লিভার, ধরো একটা অর্গান আমি পড়ছি লিভার নিয়ে, আমি পড়ছি প্যানক্রিয়াস নিয়ে, আমি পড়ছি হার্ট নিয়ে, বুঝতেই পারবে না। যদি সে শুরুয়াত করে থাকে, যদি সে প্রথম শুরু করে, সে বুঝতেই পারবে না। আমি যদি আমি ডাইজেস্ট সিস্টেমে চলে যাই, আমি তার আগে যদি তোমাদের অর্গান সম্বন্ধে না বলি, তা তুমি অর্গান সিস্টেম সম্বন্ধে কি বুঝবে? আমি যদি ডাইরেক্ট বডি নিয়ে, আজ যদি ব্লাড নিয়ে, আমি ধরো ব্লাড পড়াতে শুরু করে দিলাম, কিন্তু ব্লাডের আগে অনেক কিছু জানার প্রয়োজন আছে, নাহলে সেল, ব্লাড সেল, যখনই সেলের কথা বলবো তুমি জানোই না সেল কি। তো সেই জন্য আমি সর্বপ্রথম শুরু করছি সেল দিয়ে, কোষ দিয়ে। বোঝা গেল? আচ্ছা, আরেকটা জিনিস, পিডিএফ সম্বন্ধে ভাবতে হবে না, আমি সম্পূর্ণ যা কিছু পড়াবো সম্পূর্ণ পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো, এক্সাম গ্র্যাভিটি টেলিগ্রাম গ্রুপে। আর যদি সবথেকে ভালো হয়, যদি হাতে হ্যান্ড রিটেন তোমরা নোট বানাতে পারো, আমি পড়াতে পড়াতে বলতে থাকবো যে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, তোমরা যদি নোট বানাতে পারো সবথেকে ভালো হয়, ঠিক আছে? চলো। আচ্ছা, আমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত বই অ্যাভেলেবেল আছে, আমি এই ব্যাপারে সম্পূর্ণ লাস্টে কথা বলবো। সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের বই বলো, সম্পূর্ণ কোর্স বলো, রেলের যত পরীক্ষা হয় সমস্ত কোর্স সব কিছু অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি এগুলো এখন নিয়ে আলোচনা করব না, আমি এগুলো সমস্ত ভিডিও শেষে আলোচনা করব, ঠিক আছে? চলো দেখো, আমি তোমাদের সহজ সরলভাবে বোঝানোর জন্য, যদি কেউ নতুন আজকে পড়া স্টার্ট করো বা সেল সম্বন্ধে কোনো আইডিয়া নেই, আমি সেই বেসিক থেকে চলছি একদম, ঠিক আছে? যাতে কারোর কোনো সমস্যা না হয়। আর যারা অনেক কিছু পড়েও নিয়েছো তারাও দেখতে পারো, তাদের কোনো সমস্যা হবে না। দেখো, যেমন একটা বাড়ি তৈরি হয়, যেমন একটা বাড়ি তৈরি করার জন্য আমরা যখন একটা বাড়িতে যাই, তখন বাড়ি দেখি যে বা চাকাচাক রং করা, প্লাস্টার করা, খুব সুন্দরভাবে বাড়িটা দাঁড় করানো আছে, কিন্তু বাড়িটা দাঁড়িয়ে আছে কী করে? বাড়িটা তৈরি হয়েছে কীভাবে? না একটার সাথে একটা ইট গেঁথে, দেখতে পাচ্ছ একটার সাথে একটা ইট রয়েছে, একটার সাথে একটা ইট রয়েছে। তো আমি যদি বলি যে এই বাড়িটার সেল কি, তাহলে আমাকে বলতে হবে যে ইটগুলো রয়েছে না, এক একটা ইটের সাথে দাঁড় করানো আছে না, তো এই ইটগুলো হচ্ছে এই বাড়ির সেল। বোঝা গেল? যদি সহজ সরল ভাষায় বলতে হয়, একটা বাড়ি যেমন একটা ইট দিয়ে তৈরি হয়, তেমনই ঠিক আমাদের যে একটা বডি তৈরি হয় সেটা কোটি কোটি সেল দিয়ে তৈরি হয়, কোটি কোটি কোষ থেকে তৈরি হয়। বোঝা গেল? এবার একটা জিনিস তোমাদের প্রথমে একটা কনফিউশন দূর করে দিই, অনেকের ডাউট আছে যে স্যার আমাদের ধরুন হার্ট, ঠিক আছে, হৃদয়, তো হৃৎপিণ্ড যেটাকে বাংলায় বলা হয়, তো হৃৎপিণ্ড তো একটা অর্গান, তো এটা তো একটা অঙ্গ, তো এটা তো অনেক সেল দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ স্যার, অনেক সেল দিয়ে তৈরি হয়েছে। স্যার লিভারও তো একটা, লিভার মানে কি? যকৃৎ। লিভার কি? যকৃৎ, এটাও তো অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ স্যার, এগুলো অনেকগুলো কোষ দিয়ে তৈরি হয়েছে। তাহলে এই হার্টে যে কোষ আছে এবং লিভারের যে কোষ আছে, এদের কোষের কি কার্যাবলী কি এক সেম? উত্তর হচ্ছে না, কখনোই এক নয়।
হার্ট আমাদের তৈরি হয়েছে, আমাদের লিভার তৈরি হয়েছে কোষ দিয়ে, আমাদের কিডনি তৈরি হয়েছে কোষ দিয়ে, কিন্তু প্রত্যেকটা অর্গান যে কোষ দিয়ে তৈরি হয়েছে প্রত্যেকটা কোষের কার্যাবলী আলাদা। আমাদের হার্টের এখানে কোষ যে কাজ করবে সেটা কিন্তু লিভারের কোষ কিন্তু সেটাতে কাজ করবে না। আমি একদম বেসিক থেকে বলছি, কারণ তোমাদের না পুরো কনসেপ্ট ক্লিয়ার করে চলছি, যাতে তোমাদের যেগুলো ছোট 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 কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার জন্য তোমাদের বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? তো মনে রাখবে যে প্রত্যেকটা অর্গানের মধ্যে যে কোষ আছে প্রত্যেকটা কোষের কার্যাবলী কিন্তু আলাদা আলাদা। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। দেখো এখানে আমাদের দেহের কোষ কিভাবে থাকে তার একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আমি। এই দেখতে পাচ্ছ ছোট 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 কোষ, ছোট 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 কোষ এইভাবে থাকে। মনে রাখবে এই কোষ যদি বলতে হয় এটা কি না আমাদের স্ট্রাকচারাল মানে একটা কি বলবো গঠনগত একটা একক। গঠনগত কেন বলছে স্যার? আমি যদি একটা বাড়ির কথা বলি, এই বাড়িটা যদি আমি তৈরি করতে যাই শুধু সিমেন্ট দিয়ে তৈরি হয়ে যাবে? আমরা যে বাইরে থেকে দেখছি যে খুব সুন্দর কালার করা আছে, খুব সুন্দর প্লাস্টার করা আছে, কিন্তু গঠনগত এককটা কি? সরি, ছবিটা চলে গেল এখানে। আমি যেটা বলতে চাইছি বোঝার চেষ্টা করো। আমি যদি একটা বাড়িকে দেখি, বাড়িটা খুব সুন্দর কালার করা, প্লাস্টার করা, কিন্তু এই প্লাস্টারটা আছে কিসের ওপরে? না স্যার ইটের ওপরে, ইট দিয়ে পুরো তৈরি হয়েছে। তো সেই রকমই আমাদের যদি বডির কথা বলা হয়, যদি আমাদের কোষ দিয়ে স্ট্রাকচারই না বানানো হয়, কোষ যদি মানে কোষই যদি না থাকে তাহলে আমাদের বডি তৈরিই হবে না। তার মানে আমি বলতে পারি এই আমাদের এই কোষ হচ্ছে গঠনগত একটা একক, যেটাকে ইংলিশে বলা হয় কি স্ট্রাকচারাল ইউনিট। এবার আমি যদি বলি এটা একটা ফাংশনাল ইউনিট। ফাংশনাল ইউনিট মানে কার্যগত। এই প্রত্যেকটা কোষের মধ্যে আমি প্রথমে কি বললাম যে কোষের মধ্যে কিন্তু কার্য হতে থাকে। লিভার যে কোষ দিয়ে তৈরি সেখানে আলাদা কার্য, কিডনি যে কোষ দিয়ে তৈরি সেখানে আলাদা কার্য, হার্ট যে কোষ দিয়ে তৈরি আলাদা কার্য। প্রত্যেকটার মধ্যে কার্য হতে কী কী কাজ হয় না হয় আমি সেগুলো পরে জানবো। তাই আমাকে যদি বলতে হয় কোষ কি, আমি বলবো স্ট্রাকচারাল, ফাংশনাল অ্যান্ড বায়োলজিক্যাল ইউনিট। বোঝা গেল? এবং মনে রাখবে লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজম, লিভিং অর্গানিজম মানে মানে কি বলবো, মানে যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে প্রাণ আছে, ঠিক আছে? কোষ কিন্তু মৃত নয়। এবার বলবে স্যার কোষ তো মৃত হয় জীবিত হয়, এগুলো আমি পরে বলছি, ঠিক আছে? চলো নেক্সট স্লাইড দেখো। তাহলে আমি এই কোষ সম্বন্ধে কি বুঝলাম না, কোষ হচ্ছে একটা সজীব বস্তুর মৌলিক গঠনগত কার্যগত একক। আমি যা কিছু বলছি সবই তোমাদের এখানে এইভাবে লেখা থাকবে, তাই তোমাদের যদি নোট না করো অসুবিধা কিছু নেই, আমি পুরোটাই লেখা হিসাবে নিয়ে এসেছি, তাই তোমরা পরে পিডিএফ থেকেও পুরো পড়ে নিতে পারো, ঠিক আছে? তাহলে এইটুকু আমাদের কাছে ক্লিয়ার যে কোষ হচ্ছে সজীব বস্তুর মৌলিক গঠনগত কার্যগত একক। চলো নেক্সট স্লাইড। এবার কোষ সম্পর্কে না আমাদের একটা ধারণা এতদিন পর্যন্ত অন্যরকম ছিল, কারণ কোষ এতটাই ছোট যে আমরা বাইরে থেকে দেখে কি বুঝতে পারি। আচ্ছা তোমরা একটা কথা বলো, আমাদের ধরো একটা বডি, আমাদের একটা বডি থেকে বাইরে থেকে আমরা কি দেখতে পাই? স্কিন দেখতে পাই, হাত পা চোখ মুখ, আমরা কি দেখতে পাই খালি চোখে যে আচ্ছা এটা কোষ? আচ্ছা কোষের মধ্যে এত কিছু কার্য হয়। আচ্ছা কোষের মধ্যে অনেক কিছু ছোট 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 কোষীয় কণিকা থাকে, কিছু দেখতে পাই আমরা না। মনে রাখবে যে মুহূর্তে এই জিনিসটার আবিষ্কার হলো, অণুবীক্ষণ যন্ত্র, আমাদের পুরো যে ধ্যান ধারণা কোষ সম্পর্কে আরও বিস্তারিত জানার ব্যাপার, এটা আবিষ্কার হওয়ার পর পুরো দুনিয়া বদলে গেল। এটা আবিষ্কারের পর পুরো দুনিয়া বদলে গেল। তারপরে আমরা দেখতে পেলাম আচ্ছা এর বাইরে এত কিছু জিনিস আছে। এবং এই আবিষ্কারের কথা, এই অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের কথা, মানে আবিষ্কার নিয়ে প্রথম যে কোষ সম্পর্কে আমাদের ধারণা দেয় তার নাম হচ্ছে, এই যে ব্যক্তি তোমরা দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে রবার্ট হুক। কি নাম? রবার্ট হুক। মনে রাখবে রবার্ট হুক 1665-এ 1665 সালে ফার্স্ট ডিসকভার করেছে কি না সেল। আবার বলছি গুরুত্বপূর্ণ লাইন, 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক তিনি প্রথম সেল আবিষ্কার করে। এবার ভাববে যে স্যার এগুলো তো আমরা জানি, এইসব নিয়ে কি বলছেন? শুধুমাত্র সব থেকে ছোট সেল কি, বড় সেল কি, কে আবিষ্কার করেছে, কত সালে, এইটুকু শুধু প্রশ্ন নয়। এখন প্রশ্নের ধরন অনেক বদলে গেছে, যেগুলো আমি স্টেপ বাই স্টেপ চলবো, ধৈর্য ধরে শুনতে থাকো। এবার তিনি প্রথমে কিভাবে আবিষ্কার করলেন না, তিনি একটা কর্ক এটা হচ্ছে এক প্রকার বৃক্ষের ছাল বলতে পারো, ঠিক আছে? মানে তোমরা যদি দেখে থাকো যে ওয়াইনের যে মাথা, আর ওয়াইন বাদ দাও, তো স্যার আমরা রেলওয়ে পরীক্ষা দেবো ওয়াইন কি দেখবো, তোমরা বলতে পারো যে হোমিওপ্যাথি ওষুধে দেখেছো মাথার ছিপিটা কীরকম একটা একটা মানে যে উপরে যে ছিপিটা হয়, যেটা যে জিনিস দিয়ে তৈরি সেটা হচ্ছে কর্ক।
এটা একটা বিশেষ প্রকার গাছের ছাল বলতে পারো। তো ওই ছাল নিয়ে তিনি যখন পর্যবেক্ষণ করছিলেন তিনি দেখলেন যে মৌচাকের মতন এরকম ক্ষুদ্র 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 অনেকগুলো প্রকোষ্ঠ, ক্ষুদ্র 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 অনেকগুলো প্রকোষ্ঠ এই কর্কের বা বৃক্ষের ছালের অংশ বিশেষ নিয়ে পরীক্ষা করার সময় তিনি এই কোষ আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, আর যখন তিনি এটা পর্যবেক্ষণ করছিলেন অবশ্যই অনুবীক্ষণ যন্ত্র নিয়েই পর্যবেক্ষণ করছিলেন। তো অনুবীক্ষণ যন্ত্র নিয়ে যখন তিনি কর্কের পাতলা ফালি পর্যবেক্ষণ করছিলেন তার মধ্যে যে প্রকোষ্ঠগুলো দেখতে পান এই প্রকোষ্ঠগুলোর নাম দেন কি সেল। কি নাম দিয়েছিলেন? সেল। মনে রাখবে এই সেল হচ্ছে একটা ল্যাটিন শব্দ। কি শব্দ? একটা ল্যাটিন শব্দ। ঠিক আছে, এর অর্থ হচ্ছে ক্ষুদ্র কক্ষ। ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে ক্ষুদ্র কক্ষ। আমাদের এনসিইআরটিতে এটা দিয়েছে যে প্রথমে তিনি সেল নাম দিয়েছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি ল্যাটিন শব্দতে না সেল বলে না, এটাকে বলে সেলুলা। CELLULA কি বলা হয়? সেলুলা। ঠিক আছে, এটার মানে হচ্ছে ক্ষুদ্র কক্ষ বা স্মল রুম, যেটাকে সেল আখ্যা দিয়েছিলেন। ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে তিনি 1665 সালে যে কোষের আবিষ্কার করেছিলেন সেটা ছিল ডেড সেল। কি সেল? ডেড সেল বা মৃত কোষ। এটা ছিল একটা সম্পূর্ণ মৃত কোষ। এবং এখানে আরেকটা প্রশ্ন আসে যে তিনি এই যে যার এত পরীক্ষা নিরীক্ষা এত ডিটেলসে তিনি, দেখো এখনকার দিনে যেমন এখন কিছু করলে কি হয়, ফেসবুকে পোস্ট করে দিলে, ইনস্টাগ্রামে পোস্ট করে দিলে যে এইটা আবিষ্কার করেছে, আচ্ছা এটা এখানে গিয়ে এটা দেখেছে, আচ্ছা এখানে ঘুরতে গেছে, এখানে খেতে গেছে। আমরা কি করি? ডাইরেক্ট ফেসবুকে দিয়ে দিই, ইনস্টাগ্রামে দিই। তখন তো আর ফেসবুক ইনস্টাগ্রাম ছিল না। তখন কি হতো না, এক একজন এক একটা বই লিখে যেত। আমরা ইতিহাসেও দেখেছি বা আমাদের বিজ্ঞানের ক্ষেত্রেও দেখেছি যে যেটা আবিষ্কার করতো একটা বইয়ের মাধ্যমে সেটা প্রকাশ করে যেত। ঠিক সেই রকমই আমাদের রবার্ট হুক একটা বই তখন লিখে গিয়েছিল যার মধ্যে এই ডিটেলসে সব কিছু লেখা ছিল, যার নাম ছিল মাইক্রোগ্রাফিয়া। MICROGRAPHIA, মাইক্রোগ্রাফিয়া, যেটাকে বাংলাতেও আমি লিখে দিচ্ছি মাইক্রোগ্রাফিয়া নামক একটা বইয়ের মাধ্যমে তিনি ডিটেলসে সব কিছু লিখে গিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা তোমাদের ছবির মাধ্যমে দেখায় আরও ডিটেলসে ক্লিয়ার হবে। তাহলে এখানে কি কি মনে রাখতে হবে না, 1665 সালে রবার্ট হুক প্রথম যখন কর্কের পাতলা ফালি নিয়ে পরীক্ষা করছিলেন তিনি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, প্রথমবার তিনি মৌচাকের মতো কতগুলো ক্ষুদ্র প্রকোষ্ঠ বিশিষ্ট ঘর দেখতে পেলেন, যেটাকে ল্যাটিন শব্দ সেলুলা নাম দিয়েছিলেন। এর মানে হচ্ছে স্মল রুম বা ক্ষুদ্র কক্ষ। এবং তার মাইক্রোগ্রাফিয়া যে বই তাতে তিনি ডিটেলসে সব কিছু লিখে গেছিলেন। এবং প্রথম যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল কি না ডেড সেল। ব্যাস, এখানে আর কিছু মনে করার নেই। এবার দেখো নেক্সট ছবির মাধ্যমে তোমাদের দেখায়। দেখো দেখতে পাচ্ছ এখানে ছোট 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 যে ক্ষুদ্র ক্ষুদ্র, আমি অন্য কালার দিয়ে দেখাই বুঝতে পারবে তোমরা, ক্ষুদ্র 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 যে কক্ষগুলো দেখতে পাচ্ছ এইরকম ছোট 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 ক্ষুদ্র আবিষ্কার করেছিল। আবিষ্কার তো করেনি, পর্যবেক্ষণ করেছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো এটা একবার লক্ষ্য করে দেখো। দেখো লেখা আমি সমস্ত কিছু লিখে দিয়েছি এখানে, তাই নতুন করে কিছু বলার নেই। এটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হানি কম প্যাটার্ন। কি বলা হয়? হানি কম প্যাটার্ন। মানে মৌচাকের যে দৃশ্য, মানে মৌচাকের মতো সাদৃশ্য। মৌচাক দেখেছো না, মৌচাকের যখন মধু পাড়া হয় দেখবে ছোটো 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 ক্ষুদ্র প্রকোষ্ঠবিষ্ট থাকে, ঠিক সেই রকমই জিনিসটা কিছুটা দেখতে এটা। ঠিক আছে, আর এখানে সমস্ত লেখা আছে, তোমরা এখান থেকে সমস্ত ডিটেলস পড়ে নেবে যখন আমি PDF দেবো। চলো নেক্সট দেখো। এবার আমরা আগে কি পড়লাম না, বিজ্ঞানী রবার্ট হুক আবিষ্কার করেছিলেন ডেড সেল, মৃত কোষ, তার মধ্যে কোনো প্রাণ ছিল না। এরপর এই যে ব্যক্তি এলেন, এই ব্যক্তির নাম হচ্ছে অ্যান্টন ভন লিউয়েনহুক। অ্যান্টন ভন লিউয়েনহক। এই অ্যান্টন ভন লিউয়েনহক এই ব্যক্তি 1674 সালে আবিষ্কার করলেন কি না সজীব কোষ। কি আবিষ্কার করলেন? সজীব কোষ। আচ্ছা সজীব কোষ তিনি কোথায় আবিষ্কার করেছিলেন না পুকুরের জলে। পুকুরের জলে তিনি সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করলেন অ্যান্টন ভন লিউয়েনহুক। ঠিক আছে, যেটাকে বলা হয় কি লিভিং সেল। তাহলে এর মধ্যে তোমরা দুটো কোশ্চেন পেয়ে গেলে, যে যদি বলে, দেখো এখানে না 3 ধরনের কোশ্চেন আছে। যদি বলা হয় যে সর্বপ্রথম কোষকে আবিষ্কার করে, তাহলে তো চোখ বন্ধ করে তোমরা বলবে রবার্ট হুকের নাম। যদি মৃত কোষ সজীব কোষ না বলে দেয়, কিন্তু যদি উল্লেখ করে দেয় যে সজীব কোষ প্রথমকে আবিষ্কার করে, তখন কিন্তু রবার্ট হুকের নাম হবে না। কার নাম হবে? এই ব্যক্তির নাম হবে অ্যান্টন ভন লিউয়েনহুক। যদি বলে কত সালে না 1674 সালে। কিন্তু কোষ সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল 1665-তে, এটা কিন্তু মাথায় রাখবে, গুলি ফেলবে না। কোশ্চেনটা পুরো পড়বে
যে কোষ আবিষ্কারের কথা বলেছে কিনা। যদি বলে শুধু কোষ তাহলে কিন্তু রবার্ট হুক 1665 সাল, আর যদি বলে সজীব কোষ তাহলে কিন্তু 1674 সাল অ্যান্টন ভন লিওনিক হয়ে যাবে। সজীব কোষ আবিষ্কার করেছিলেন যেটা কিনা পুকুরের জলে। ক্লিয়ার? আর যদি উল্লেখ করে দেয় মৃত কোষ বা শুধু কোষ তাহলে হয়ে যাবে রবার্ট হুকের নাম। আচ্ছা, অ্যান্টন ভন লিওনহুকের কথা যখন এলো, এখানে আর একটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ প্রশ্ন? যদি বলা হয় যে প্রোটোজোয়ার আবিষ্কার কে করেন? প্রোটোজোয়ার আবিষ্কার মনে রাখবে এই অ্যান্টন ভন লিওনিক করেছিলেন। এটা হচ্ছে 1674, এটাও 1674। হিজ মোস্ট ইম্পর্টেন্ট ডিসকভারি ওয়াজ দ্য এক্সিস্টেন্স অফ সিঙ্গেল সেল অর্গানিজম। প্রথম সিঙ্গেল সেল অর্গানিজমের বাংলা কি বলবো, মানে একটা মাত্র কোষ বিশিষ্ট যদি কোনো কিছু আবিষ্কার হয়ে থাকে, সিঙ্গেল সেল অর্গানিজম মানে একটা মাত্র কোষ বিশিষ্ট কোনো জীব, সেটা প্রথম আবিষ্কার করেছিলেন কে? অ্যান্টন ভন লিওনিক, যেটার নাম দিয়েছিলেন প্রোটোজোয়া। ক্লিয়ার? এর বাইরে অ্যান্টন ভন লিওনিক থেকে অন্য কোনো প্রশ্ন আসবে না। নেক্সট দেখো, এখানে তোমাদের দেখিয়ে দিই, এই সমস্ত লেখা এর মধ্যে কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট আমি কিছু আবিষ্কারের ব্যাপারে তোমাদের বলছি, কারণ সেই আবিষ্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন এই সমস্ত কিছু কথা হচ্ছে, প্রোটোজোয়া, সেল আবিষ্কারের কথা হচ্ছে, তখন এই গুরুত্বপূর্ণ কটা আবিষ্কারের কথা আমি তোমাদের বলে দিই। এই যে ব্যক্তিটা ছবি দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে কি? রবার্ট ব্রাউন। কি নাম? রবার্ট ব্রাউন। ইনি কি করেছিলেন? রবার্ট ব্রাউন করেছিলেন কি না, কোষের মধ্যে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কোষ যখন পড়বো, এখন ঘাবড়ে যেও না স্যার নিউক্লিয়াস কি জিনিস। আমরা যখন কোষ পড়বো, কোষের মধ্যে আমরা একটা পার্ট দেখতে পাবো যেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এখন শুধুমাত্র জেনে রাখো রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছিল, এবং সালটা মনে রাখবে 1831, 1831 সালে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। বাস, এখানে এইটুকু শুধু জেনে রাখো। নেক্সট দেখো, এখানে লেখা আছে সমস্তটাই, তোমরা এখান থেকে পড়ে নেবে। আচ্ছা, নেক্সট এই যে ব্যক্তিটার নাম, এই ব্যক্তির নাম হচ্ছে কি? পুরকিনজে, যেটাকে বাংলাতে অনেক সময় পারকিনজিও বলা হয়। পারকিনজি। যদি এনার পুরো নামটা বলতে হয় তাহলে ইংলিশে বলতে হবে জন ইভানজেলিস্টা ইভানজেলিস্টা পুরকিনজে, PURKINJE, জন ইভানজেলিস্টা পুরকিনজে, সেটাকে শর্টে বলা হয় JE পুরকিনজে। ইনি কি করেছিলেন? ইনি করেছিলেন প্রোটোপ্লাজম আবিষ্কার। কি মনে রাখবে? ইনি করেছিলেন প্রোটোপ্লাজম আবিষ্কার করেছিলেন। স্যার প্রোটোপ্লাজম কি? সব জানবো। প্রোটোপ্লাজম কি, সাইটোপ্লাজম কি, ডিটেলসে সমস্ত কিছু পড়বো। শুধু এইটুকু জেনে রাখো, কোষের মধ্যে যে লিকুইডটা থাকে না, যে তরল ধাত্রটা থাকে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে? কোষের মধ্যে যে লিকুইড পার্ট থাকে, যে তরল ধাত্র থাকে, সেটাকে আমরা বলবো কি? প্রোটোপ্লাজম। আবিষ্কার করেছিলেন আমাদের পারকিনজি বা পুরকিনজে। সালটা মনে রাখবে এখানে 1839, 1839 সালে ইনি আবিষ্কার করেছিলেন এটা। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। আচ্ছা, এখানে লেখা সমস্ত কিছু আছে, এখান থেকে তোমরা দেখে নিও। নেক্সট আমরা অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে কোষতত্ত্ব। কোষতত্ত্বের যদি নাম বলি তো এই দুই ব্যক্তির নাম প্রথমে উঠে আসবে। স্যার এই দুই ব্যক্তির নাম আমরা জানি না, আমি বলে দিচ্ছি। একজনকার নাম হচ্ছে স্লেডেন। চলো লেখা আচ্ছা লিখিয়ে দিই, চলো। স্লেডেনের সঙ্গে একটা সাল মনে রাখবে, সেটা হচ্ছে 1838। একদম স্লেডেন মানে 1838, পুরো মনে রাখবে। আরেকজনকার নাম হচ্ছে সোয়ান, যার হচ্ছে 1839। এই দুই ছিলেন জীববিজ্ঞানী, স্লেডেন আর সোয়ান। ঠিক আছে, বলি এরা একটা তত্ত্ব দেয়, কোষ নিয়ে একটা তত্ত্ব দেয়। কি তত্ত্ব দেয়? এরা বলেছিল যে অল দ্য অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট আর কম্পোজড অফ সেল। মানে আমরা পৃথিবীর মধ্যে যত প্রকার অ্যানিম্যাল দেখতে পাই, মানে প্রাণী দেখতে পাই, এবং উদ্ভিদ দেখতে পাই, প্রত্যেকেই সেল দিয়ে তৈরি। এটা 1 নাম্বার পয়েন্ট বলেছিলেন। 2 নাম্বার পয়েন্ট বলেছিলেন যে বেসিক ইউনিট অফ লাইফ ইজ সেল। আমাদের জীবনে যদি বেসিক ইউনিট কিছু বলা হয়, সেটা হচ্ছে কোষ। এই দুটো বক্তব্য তারা দিয়েছিলেন। ঠিক আছে, বেসিক ইউনিট মানে বলতে চাইছে যে জীবনের মূল একক হচ্ছে কোষ। তাহলে দুটো উক্তি তোমাদের মনে থাকবে, এক হচ্ছে সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত, এবং জীবনের মূল একক হচ্ছে কোষ। এই দুই জীববিজ্ঞানী দিয়েছিলেন। ঠিক আছে, তো চলো আমি তোমাদের সেই লেখাটা দেখিয়ে দিই। এই হচ্ছে সেই দুটি উক্তি, স্লেডেন এবং সোয়ানের 1 নাম্বার উক্তি এবং 2 নাম্বার উক্তি। আচ্ছা, কোনো কোনো জায়গাতে এখানে এটাও লেখা থাকে অনেক সময়, ঘাবড়ে যেও না।
যদি বলে যে প্রত্যেক জীব এক বা একাধিক কোষ দ্বারা নির্মিত, তাও জেনে রাখবে যে এটা কোষতত্ত্বের মধ্যেই পড়ছে। যদি বলে কোষ সমস্ত জীবের মূল গঠনগত সাংগঠনিক একক, সেটাও কিন্তু কোষতত্ত্বের মধ্যে পড়ছে। কিন্তু এই কোষতত্ত্বের ব্যাপারটা একজন এসে আরও সুন্দর করে ভেরিফাই করে আমাদের কি বলবো আরও সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করেছে, বা এই জিনিসটা নিয়ে সে খুব ডিটেলসে ভেরিফাই করেছে, যার নাম হচ্ছে রুডলফ ভিরচো। রুডলফ ভিরচো কি বলেছেন দেখব, নেক্সট স্লাইডে দেখব। আমি যে দুটো পয়েন্টের কথা বলছিলাম এই দুটো পয়েন্ট মনে রাখবে। প্রত্যেক জীব এক বা একাধিক কোষ দ্বারা নির্মিত, কোষ সমস্ত জীবের মূল গঠনগত ও সাংগঠনিক একক। আমি যে ব্যক্তিটার নাম বললাম সেটা হচ্ছে এই ব্যক্তি, যার নাম হচ্ছে রুডলফ ভিরচো। কোথাও কোথাও আবার রুডলং ভিরচো লেখা থাকে, ঘাবড়ে যেও না। আমি সেই জন্য ইংলিশে লিখছি RUDOLF, রুডলফ ভিরচো, VIRCHOW। এই রুডলফ ভিরচো কি বলেন, ইনি 1855-এ 1800, আমি যে কটা সাল বলছি সব কটা সাল ইম্পর্টেন্ট এবং সব কটা এনসিআরটির মধ্যে আছে, তাই ভাবো না যে বিশাল কিছু পড়ছি না, এটা এনসিআরটি থেকেই পড়াচ্ছি, বাইরে থেকে কোনো কিছু নেই। রুডলফ ভিরচো 1855 সালে ব্যাখ্যা করেছিলেন যে কোষগুলো বিভাজিত হয় এবং নতুন কোষগুলো দেহে আগে থেকে উপস্থিত থাকে, এবং তিনি সেই জন্য স্লেডেন বা সোয়ানের যে তত্ত্ব সেটাকে পরিমার্জিত করেছিলেন, এবং সে তার ভাষায় কোষতত্ত্ব বলতে যেটা বুঝিয়েছিলেন তিনি বলেছিলেন, 1 নম্বর পয়েন্ট লিখেছিলেন যে সব সজীব বস্তুই কোষ এবং কোষ থেকে উৎপন্ন পদার্থ দ্বারা গঠিত। তোমরা যত সজীব বস্তু দেখবে, রুডলফ ভিরচো বলতে চাইছে যে যত সজীব বস্তুর কোষ আছে বা কোষ থেকে উৎপন্ন পদার্থ দ্বারা গঠিত। এবং 2 নম্বর পয়েন্ট বলতে চেয়েছিলেন, আচ্ছা আমি এগুলোকে আরও সোজা করে দিচ্ছি, ঠিক আছে। আমি তোমাদের একদম একটা যদি কথায় বলতে হয় যে রুডলফ ভিরচো তার ব্যাখ্যাটা কি করেছিলেন বা তিনি কি পরিমার্জিত করেছিলেন, মনে রাখবে তিনি বলেছিলেন যে সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল, মানে আমাদের সমস্ত কোষ আগে থেকে উপস্থিত কোষগুলো থেকে উৎপন্ন হয়। আমাদের দেহে যত কোষ উৎপন্ন হয় এবং কোষ সংক্রান্ত যা কিছু আমাদের উৎপন্ন হয়, ও বলছে যেগুলো প্রি এক্সিস্টিং সেল আছে, আগে থেকে যে সমস্ত কোষগুলো আমাদের শরীরে আছে সেখান থেকে উৎপন্ন হয়। বোঝা গেল? আবার বলছি, ধরো একটা কোষ বিভাজিত হয়ে নতুন কোষ উৎপন্ন করলো, এই কোষগুলো উৎপন্ন কি করে হলো, ও বলতে চাইছে যে আগে থেকে এই কোষটা আমাদের শরীরে উপস্থিত ছিল, প্রি এক্সিস্ট ছিল, আগে থেকেই ছিল। তো যে যত কোষ উৎপন্ন হয় সেই কোষগুলো কোথা থেকে উৎপন্ন হয়, আগে থেকে উপস্থিত আমাদের শরীরে কোষ থেকে নতুন কোষ উৎপন্ন হয়। এটাই রুডলফ ভিরচো বলতে চেয়েছে, একদম সোজা ভাষায়। ক্লিয়ার? আর সালটা মনে রাখবে 1855। ব্যাস, এর বাইরে আর কিছু জানার প্রয়োজন নেই রুডলফ ভিরচো সম্পর্কে, এর বাইরে কোশ্চেন আসবে না। চলো নেক্সট দেখো, আমি ডিটেলসে এখানেও লিখে দিয়েছি, তোমরা এখান থেকে পড়ে নিও। একটা 2022-এ কোশ্চেন এসেছিল সেল থেকে, বলেছিল যে হোয়াই ডু প্ল্যান্ট হ্যাভ লো এনার্জি নিড, মানে উদ্ভিদের ক্ষেত্রে, আমি প্ল্যান্টের কথা বলছি, উদ্ভিদের ক্ষেত্রে কেন লো এনার্জি প্রয়োজন হয়, লো এনার্জি কেন প্রয়োজন হয়, হোয়াই কেন প্রয়োজন হয়। আমাদের প্রাণীদের ক্ষেত্রে, অ্যানিমেলদের ক্ষেত্রে উদ্ভিদের থেকে অনেক বেশি এনার্জির প্রয়োজন হয়, কিন্তু আমরা জানি যে প্ল্যান্টের ক্ষেত্রে মানে অনেক লো এনার্জির প্রয়োজন হয়। কেন? এখানে 4টে অপশন ছিল। এই কোশ্চেনটা স্টুডেন্টরা এত ভুল করে এসেছে, কিন্তু যারা একটু এনসিআরটি আমার কাছে পড়েছে তারা কোশ্চেনটা ভুল করবে না। এখানে 4টে অপশন ছিল। 1 নম্বর অপশনে বলেছিল বিকজ দে প্রডিউস অক্সিজেন, তারা নাকি অক্সিজেন উৎপন্ন করে, সেই জন্য লো এনার্জি প্রয়োজন হয়। 2 নম্বর অপশনে ছিল বিকজ দে অনলি ইনক্রিজ ইন হাইট, তারা শুধুমাত্র হাইট ইনক্রিজ করে, হাইট বৃদ্ধি মানে দৈর্ঘ্যে উচ্চতাতে বৃদ্ধি পায়, সেই জন্য লো এনার্জি প্রয়োজন হয়। সি অপশনে ছিল যে বিকজ দে আর সেলফ সাফিসিয়েন্ট ইন টার্মস অফ ফুড, তারা নিজেদের ওপরে আত্মনির্ভর, খাদ্য বানানোর ক্ষেত্রে তারা কি আত্মনির্ভর, সেই জন্য লো এনার্জির প্রয়োজন হয়, যে নিজে তারা খাবার বানিয়ে নিতে পারে, সেই জন্য লো এনার্জির প্রয়োজন হয়। আর ডি অপশনে ছিল যে বিকজ দে হ্যাভ আ লট অফ ডেড সেল, তাদের অনেক মৃত কোষ আছে, সেই জন্য লো এনার্জির প্রয়োজন হয়। স্টুডেন্টরা এই দুটো অপশন তো জানে যে হবে না, এই দুটো হবে না, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট 90% স্টুডেন্ট কী করেছে না, সিতে দাগ মেরে এসেছিল, সিতে তারা নাকি আত্মনির্ভর, নিজের খাদ্য নিজে বানাতে পারে, সেই জন্য লো এনার্জির প্রয়োজন হয়, যেটা কিনা সম্পূর্ণ ভুল, এটা অ্যান্সারই হবে না। তাদের অনেক মৃত কোষ থাকে, অ্যান্সার হবে এইটা।
দে হ্যাভ লট অফ ডেড সেল, তাদের কাছে অনেক ডেড সেল থাকে। আর ডেড সেল যদি থাকে, ডেড সেলের কি কোনো কার্যকারিতা হয়? আচ্ছা, আমাদের এনার্জির প্রয়োজন হয় কেন? সর্বপ্রথম বলো তো। এনার্জির প্রয়োজন হয় কারণ আমাদের যে সেল আছে, কোষ আছে, কোষের মধ্যে যে কার্যকারিতা আছে সেইটাকে কন্টিনিউ রাখার জন্য। কিন্তু সেই কোষের মধ্যে যদি প্রাণই না থাকে তাহলে তার মধ্যে কি কোনো কার্যকারিতা হবে? না স্যার, হবে না। তাহলে আমাদের প্ল্যান্টের মধ্যে ম্যাক্সিমামটা ডেড সেল আছে, তো ডেড সেল থাকার জন্য সেই সব সেলে কার্যকারিতা হয় না, সেই জন্য সেখানে লো এনার্জির প্রয়োজন হয়। এটা 2022 সালের প্রশ্ন। 2022 সালে রেলের গ্রুপ ডিতে এসেছিল, 24/8/2022 শিফট 1 দেখে নিতে পারো। চলো নেক্সট দেখো। এবার আমরা কিছু সেল ফ্যাক্ট নিয়ে আলোচনা করবো। স্যার সেল ফ্যাক্ট কি? সেল ফ্যাক্ট নিয়ে যেগুলো তোমরা পড়ো, সব দিকে ছোট সেল, সব দিকে বড় সেল, সব দিকে মোটা সেল, সব দিকে সেল, সেই সমস্ত নিয়ে আমি যে কটা পয়েন্ট বলবো তার বাইরে কোনো কোশ্চেন আসবে না, দেখতে থাকো। সর্বপ্রথম যেটা আমাদের পরীক্ষাতে আসে সেটা হচ্ছে সবদিকে স্যার ছোট সেল কি? স্মলেস্ট সেল, ছোট সেল, সবদিকে স্মলেস্ট। নাম মনে রাখবে, আমরা যদি স্মলেস্ট অর্গানিজমের কথা বলি তাহলে আমরা কার কথা বলবো না? ব্যাকটেরিয়ার কথা বলবো। কার কথা বলবো? ব্যাকটেরিয়ার কথা বলবো। ঠিক আছে? এ বলবে স্যার ভাইরাস নয় কেন? ভাই ভাইরাস কিছুর মধ্যেই পড়ে না। ভাইরাস যখন আমাদের শরীরের বাইরে থাকে তখন তারা ট্রিট করে নন লিভিংয়ের মতো, আমাদের শরীরে যখন ঢুকে যায় সেটা লিভিংয়ের মতন ট্রিট করে। তাই আমরা ভাইরাসকে ধর্তব্যে ধরি না, তাই ভাইরাসকে ধরবো না। মনে রাখবে সবথেকে স্মলেস্ট সেল দেখা যায় ব্যাকটেরিয়ার মধ্যে। এবার যদি স্যার অপশানে ব্যাকটেরিয়া না থাকে, মনে রাখবে ব্যাকটেরিয়ার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা কিনা ইউনিসেল, মানে ইউনিসেলের তো সবই ব্যাকটেরিয়া, কিন্তু যেটা সব থেকে ছোট, যার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। কি নাম? মাইকোপ্লাজমা। বাংলা লিখে দিচ্ছি, মাইকোপ্লাজমা। এই মাইকোপ্লাজমা সব থেকে ছোট সেল, যেটা কিনা একটা ব্যাকটেরিয়া। স্যার নেক্সট কি আসে পরীক্ষায়? আসে লংগেস্ট। আচ্ছা, লংগেস্ট আর লার্জেস্টের মধ্যে গুলি ফেলো না। লংগেস্টের কথা মানে হচ্ছে কি? দীর্ঘতম। লংগেস্ট হচ্ছে কি? দীর্ঘতম। আর লার্জেস্ট হচ্ছে কি? বৃহত্তম। মনে রাখবে লংগেস্ট সেল হচ্ছে আমাদের নার্ভ সেল। আমরা পড়বো, নার্ভ নিয়ে পড়বো যখন, দেখতে পাবে যখন নার্ভাস সিস্টেম পড়বো সেখানে পড়াবো নার্ভ সেল। নার্ভ সেল হচ্ছে আমাদের সবথেকে দীর্ঘতম। এবার বলবে অনেক সময় পরীক্ষাতে, ইদানিং পরীক্ষাতে দেখবে চেঞ্জও করে দিতে পারে, কারণ এখন দিন দিন কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, টাফ হয়ে যাচ্ছে। তো নার্ভ সেলের মধ্যে যদি বলে কার নার্ভ সেল সব থেকে লংগেস্ট, আমাদের যদি ওভারঅলের কথা বলে, যদি পুরো অ্যানিমেল জগতের কথা বলে, তাহলে মনে রাখবে যে আমাদের শরীরে যত সেল আছে তার মধ্যে নার্ভ সেল, সেটা হচ্ছে নার্ভ সেলের বাংলা হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষ সব থেকে দীর্ঘতম। আর যদি বলে সব থেকে দীর্ঘতম কোন প্রাণীর নার্ভ সেল, তাহলে মনে রাখবে নাম হচ্ছে জিরাফ। জিরাফের নার্ভ সেল কিন্তু, মানে জিরাফের কোথাকার না? ঘাড়ের, নেক। জিরাফের যে ঘাড়ের যে নার্ভ সেল আছে সব থেকে বড়, প্রায় 3 মিটারের কাছাকাছি, বুঝতে পারছো? 3 মিটারের কাছাকাছি এর এতটা দীর্ঘ তার স্নায়ুকোষের সাইজ ঘাড়ের কাছে। আচ্ছা নেক্সট কি আসে স্যার? স্যার নেক্সট আসে লার্জেস্ট। লার্জেস্ট, লার্জেস্ট মানে কি? বৃহত্তম। সব থেকে বৃহত্তম আমাদের সেল কি? মনে রাখবে অস্ট্রিচ। অস্ট্রিচ মানে যেটাকে বাংলায় বলা হয় উট পাখি। কি বলা হয়? উট পাখি। উট পাখির যে ডিম, উট পাখির যে ডিম, এগ, অস্ট্রিচ এগ, সেটা সব থেকে বৃহত্তম। সাইজ মনে রাখবে, পরীক্ষায় দিতেই পারে 170 mm টু 130 mm। 170 mm থেকে 130 mm, এই জিনিসগুলো খাতায় নোট করার চেষ্টা করো পরীক্ষার আগে। দেখো খাতায় নোট করার অনেক অনেক উপকারিতা আছে। আমি বারবার তোমাদের বলেছি খাতায় নোট করার অনেক উপকারিতা। পরীক্ষার সময় যাচ্ছ, খাতাটা ডিভিশন দিয়ে চলে যাও, ঝামেলা মিটে যাবে, এত কিছু ভিডিও দেখার প্রয়োজন হবে না। আমি কখন পিডিএফ দেবো তার ভরসায় বসে থাকতে হবে না। তোমরা নিজেদের মতো করে নোট যখন তৈরি করবে, অনেক পড়া, মানে অনেকটা রিমাইন্ডার, অনেকটা রিভিশন সেখানে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? তো খাতায় নোট করার মধ্যে অনেক কিছু উপকারিতা আছে। তো মনে রাখবে যে অস্ট্রিচ উট পাখির যে ডিম, সেটা 170 mm থেকে 130 mm কিন্তু সাইজ হয়। আচ্ছা, আমি যে এই জিনিসগুলো বলছি এটা অল ওভার ওয়ার্ল্ডের কথা বলছি, আমি পুরো বিশ্বের কথা বলছি। যদি বলে আমি যখন বলছি স্মলেস্ট সেল, মানে পুরো পৃথিবীর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কোষ। আমি যখন বলছি লংগেস্ট, দীর্ঘতম, আমি বলছি পুরো পৃথিবীর মধ্যে সবথেকে দীর্ঘতম। আমি যখন বলছি লার্জেস্ট, বৃহত্তম, আমি বলছি পুরো পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম কোষ। আমি কিন্তু হিউম্যান বডির কথা বলিনি এখানে, আমি অল ওয়ার্ল্ডের কথা বলছি। ক্লিয়ার দ্যাট? তাহলে এই 3টে পয়েন্ট তোমাদের মনে থাকবে। নেক্সট আমি কথা বলবো হিউম্যান নিয়ে, মানুষের নিয়ে। মানুষের সবথেকে দীর্ঘতম, সবথেকে বৃহত্তম, সবথেকে ছোট কি কোষ আছে? নেক্সট স্লাইড দেখো।
আমি এগুলো একটা ছবির মাধ্যমে নিয়ে এসেছি যাতে তোমাদের পড়তে একটু ইন্টারেস্টিং লাগে। দেখতে পাচ্ছ এখানেও আমি সমস্ত জিনিসটাই বলেছি, স্মলেস্ট সেল, লার্জেস্ট সেল, লংগেস্ট সেল, একদম ছবির মাধ্যমে নিয়ে এসেছি, ঠিক আছে। আমি যদি এখানে হিউম্যান বডির কথা বলি, মানব শরীরের কথা বলি, তাহলে মনে রাখবে তিনটে জিনিস আছে। একটা হচ্ছে লংগেস্ট, লংগেস্ট লংগেস্ট মানে কি বললাম, দীর্ঘতম। মনে রাখবে যে লংগেস্ট হচ্ছে নিউরন, ঠিক আছে, নিউরনটার নার্ভ সেল নিউরন, ঠিক আছে। যদি বলা হয় যে সবথেকে লার্জেস্ট, লার্জেস্ট মানে কি বললাম, বৃহত্তম, লার্জেস্ট মানে বৃহত্তম। যদি বৃহত্তম মানব শরীরের কথা বলে তাহলে মনে রাখবে সবথেকে লার্জেস্ট হচ্ছে হিউম্যান ওভাম, বা বলতে পারো যে এগ মানে ডিম্বাণু, যেটা ফিমেল বডিতে দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে এগ, ঠিক আছে। আর যদি বলে যে সবথেকে স্মলেস্ট, ক্ষুদ্রতম যদি কথা বলে থাকে, একদম ক্ষুদ্রতম, তাহলে মনে রাখবে যেটা মেল বডিতে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে স্পার্ম, বা যেটাকে বাংলায় বলা হয় শুক্রাণু, বা এটাকে বাংলায় বলা হয় ডিম্বাণু। মনে থাকবে এটা হচ্ছে হিউম্যান বডির ক্ষেত্রে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। এখানেও খুব সুন্দরভাবে আমি ছবির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানে দেখো স্মলেস্ট সেল এটা দেখতে পাচ্ছ স্পার্ম, আর লার্জেস্ট সেল দেখতে পাচ্ছ এগ। এখানে লংগেস্টটা দেওয়া নেই, আমি দেখি লংগেস্টটা বলে দিলাম, ওখানে নিউরন, ঠিক আছে। এবার আমরা অ্যাকচুয়াল জিনিস পড়ব, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ সেল, সেলের গঠন। এতক্ষণ পর্যন্ত পড়লাম সেলের আবিষ্কার নিয়ে, কে আবিষ্কার করেছে, কে ডেড সেল, কি লিভিং সেল, কিভাবে আবিষ্কার হয়েছে না হয়েছে, বা কে কি নামকরণ করেছে, এই বা সবথেকে বড় সেল, দীর্ঘতম সেল, এই সেল নিয়ে ফ্যাক্ট সমস্ত কিছু পড়ে নিলাম। এবার স্যার সেলের ভেতরে কি আছে সেগুলো আমরা জানতে চাই, সেল কী কী দিয়ে তৈরি আমরা জানতে চাই, সেলের কার্যকারিতা কী কী জানতে চাই, বা সেলের ভেতরে যে অঙ্গাণুগুলো আছে তাদের প্রত্যেকটার কার্যকারিতা আমরা জানতে চাই। এবার হচ্ছে আসল জিনিস তোমাদের আমি পড়াবো। আসল জিনিস মানে সেগুলো আসল জিনিস, ওগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। এবার পড়াবো স্ট্রাকচার অফ সেল। এখানে তোমরা লক্ষ্য করে দেখো, এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস রয়েছে, এইখানে কতগুলো প্যাঁচানো 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 টাইপের জিনিস রয়েছে, এইখানে কিছু জিনিস রয়েছে, এখানে কিছু জিনিস রয়েছে, এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু, অনেক 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 জিনিস রয়েছে। এই প্রত্যেকটা অঙ্গাণু যে আছে, কোষীয় অঙ্গাণু যেটাকে বলা হয়, সেল অর্গানেল যেটাকে বলা হয়। এবার এই প্রত্যেকটা পার্ট আমরা পড়ব। আচ্ছা, প্রত্যেকটা পার্ট পড়ার আগে আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি সেলের স্ট্রাকচার বলতে বুঝি কি। দেখো নেক্সট স্লাইডে দেখো, যদি আমাদের অ্যাকচুয়াল বলে যে স্ট্রাকচার অফ সেল বলতে কি বুঝি, মনে রাখো আমি প্রথমত এই স্ট্রাকচার অফ সেলকে 4টে ভাগে ভাগ করে নেব। কী কী নাম, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমের নাম হচ্ছে সেল ওয়াল, যেটাকে বাংলায় বলা হয়, কি বলা হয় বলো, কোষ প্রাচীর। কোষ প্রাচীর, যারা ভাবছো না যে আমরা অনেক কিছু জানি, এগুলো তো পড়ে নিয়েছি স্যার, এখানে এমন এমন কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো, দুবার ভাবতে হবে তোমাদেরকে। কোষ প্রাচীর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেল মেমব্রেন, সেল MEMBRANE, যেটাকে বাংলা বলা হয় কোষ পর্দা বা কোষ ঝিল্লি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, যেটাকে বাংলাতে সাইটোপ্লাজমই বলা হয়, সাইটোপ্লাজম। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, নিউক্লিয়াস। আমি বাংলাতেই লিখছি, এটা কি নাম, নিউক্লিয়াস। সর্বপ্রথম আমি এই 4 ভাগে আমি সেলকে ভাগ করব। এবার অনেক জায়গাতে বা আমি এখানে NCERT-তেও লেখা আছে যে 3 ভাগে ভাগ করো, একটা হচ্ছে সেল মেমব্রেন, একটা সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস। না, আমি তোমাদের ইজি করার জন্য জিনিসটাকে আমি আমার মতন করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। 4টে বস্তু আছে, 4টে জিনিস আছে সেলের মধ্যে, মেনলি 4 প্রকার জিনিস দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে সেল ওয়াল, যেটাকে বলা হয় কোষ প্রাচীর, একটাকে বলা হয় সেল মেমব্রেন, যেটাকে বলা হয় কোষ পর্দা, একটাকে বলা হয় সাইটোপ্লাজম, একটাকে বলা হয় নিউক্লিয়াস। এবার তোমরা অনেকে বলবে স্যার সেলে তো বললেন 4টে ভাগ, অনেক জায়গায় তো সেল ওয়াল থাকে না, শুধু সেল মেমব্রেন থাকে। আরে জানি, আমি জানি, কিন্তু আমি তোমাদের যেভাবে বোঝাচ্ছি তোমরা সেভাবে বোঝার চেষ্টা করো, কোনোদিন ভুলবে না। তোমাদের একটা ছবির মাধ্যমে ব্যাপারটা দেখায়, তাহলে আরও ভালো করে ক্লিয়ার হবে। এই 4টে ভাগ সম্বন্ধে আশা করি তোমাদের কোনো ডাউট নেই। এবার আমি ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আমাদের NCERT তোমরা যদি দেখো, তোমরা এই ধরনের প্রাণী কোষের ছবি দেখতে পাবে এবং এই ধরনের উদ্ভিদ কোষে দেখতে পাবে, এবং এখানে লেখাই আছে দেখো প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, ঠিক আছে। এই ধরনের আমি এই ছবিগুলো রেখেছি কারণ যাতে NCERT-র ছবিগুলো তোমরা এখানে দেখতে পাও আর কি, ঠিক আছে, এরকমভাবে আছে। তো আমাদের এইভাবে বুঝবো না, আমরা অন্যভাবে বুঝবো। দেখো এই ছবি থেকে তোমাদের আমি বোঝাবো না। দেখো এখানেও লেখা আছে কোষ কী কী উপাদান নিয়ে গঠিত, কোষে কতগুলো বিশেষ উপাদান আছে যাদের অঙ্গাণু বলে।
অনুবীক্ষণ সরি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করলে প্রায় প্রতিটি কোষে 3টি বৈশিষ্ট্য দেখা যায়। এগুলো হচ্ছে কোষ পর্দা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। এটা এনসিইআরটিতে বলা আছে, আমি এখানে কোষ প্রাচীরটাকে এক্সট্রা অ্যাড করেছি। ঠিক আছে, নেক্সট দেখো এই ছবিটার মাধ্যমে আমি তোমাদের বলার চেষ্টা করছি একদম সহজ সরল ভাষায়। এই যে বাইরে একটা ছবি দেখছো, এই যে একটা ছবি দেখছো, এই ব্লক দেখছো না, এই যে বাইরের পার্টটা না, এই যে বাইরের পার্টটা তোমরা কি মানো? এটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। বাইরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। এর ভেতর একটা পার্ট দেখতে পাচ্ছ, অন্য কালার দিয়ে দেখায়, এর ভেতর একটা পার্ট দেখতে পাচ্ছ, এর ভেতর একটা পার্ট দেখতে পাচ্ছ। এই ভেতরের পার্টটাকে তোমরা মানো যে সেল মেমব্রেন, সেল মেমব্রেন, বা এটাকে বলা হয় কোষ পর্দা, কোষ পর্দা। ঠিক আছে, আচ্ছা এখানে একটা লিকুইড পার্ট এখানে আছে, এটা সম্পূর্ণ একটা লিকুইড পার্ট আছে, এখানে একটা লিকুইড পার্ট আছে। ঠিক আছে, সম্পূর্ণ লিকুইড পার্ট আছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস রয়েছে এরকম গোল পাড়া। মনে রাখবে এই যে পার্টটা আছে এটাকে বলা হয় নিউক্লিয়াস, এটাকে কি বলা হয়? নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস ছাড়া বাকি যে তরল পদার্থ দ্বারা এখানে পূর্ণ থাকে এটাকে বলা হয় সাইটোপ্লাজম। আমি তোমাদের 4টে ভাগ করে দেখিয়েছিলাম, মনে আছে? 4টে ভাগ করে দেখিয়েছিলাম। আচ্ছা চলো, যদি বুঝতে না পারো আমি তোমাদের অন্যভাবে বোঝাই, আরেকবার দেখো। এই ছবিটার কথা ছেড়ে দাও, আমি এখানে একটা ড্রয়িং করছি। এই বাইরে একটা পার্ট থাকে যেটাকে বলা হয় কোষ প্রাচীর বলা হয়। কি বলা হয়? কোষ প্রাচীর। আচ্ছা তোমরা একটা কথা বলো, তোমাদের একটা বাড়ি আছে, ধরো এটা একটা বাড়ি, এই বাড়ির আশেপাশে কি দেওয়া থাকে? স্যার বাড়ির আশেপাশে তো প্রাচীর দেওয়া থাকে, পাঁচিল দেওয়া থাকে, সেখানে সিকিউরিটি থাকে। তো এটা হচ্ছে কি? কোষ প্রাচীর। প্রাচীর যদি না থাকে তাহলে যে কেউ এন্ট্রি নেবে, যে কেউ এন্ট্রি নেবে ঘরের মধ্যে, চোর ঢুকে যাবে, কুকুর চলে আসবে, বিড়াল চলে আসবে, সব কিছু চলে আসবে যদি কি না কোষ প্রাচীর না থাকে, প্রাচীর যদি না থাকে। এর ভেতরে কি থাকে না? রুম থাকে। এর ভেতরে কি থাকে? রুম থাকে। তো এর ভেতরে যেটা থাকে সেটাকে বলা হয় কোষ পর্দা। আমি তোমাদের একদম সহজ ভাষায় বোঝানোর জন্য বলছি, এগুলো নিয়ে ডিটেলসে পড়াবো। এটা হচ্ছে কোষ পর্দা, ভেতরে যে পার্টটা থাকে। তাহলে কি বুঝলাম? যে কোষ পর্দাকে কে রক্ষা করে রেখেছে? কোষ প্রাচীর। বাইরে সমস্ত রকম আঘাত থেকে রক্ষা করে রেখেছে কোষ প্রাচীর। ঠিক আছে, তাহলে যদি এখানে প্রশ্ন করা হয় স্যার কে বেশি মজবুত, কোষ পর্দা বেশি মজবুত না কোষ প্রাচীর বেশি মজবুত? স্যার অবশ্যই কোষ প্রাচীর বেশি মজবুত, নাহলে তো কোষ পর্দাকে তো ভেদ করে দেবে, ও তো পর্দা একটা। ভেতরে কোষ পর্দাটা ততক্ষণ সেফ থাকে যতক্ষণ কিনা আমাদের বাইরে কোষ প্রাচীর থাকে। ক্লিয়ার? এই ভেতরে এই যে পার্টটা আছে না, এই যে ভেতরে যে ক্যাভিটিটা আছে, ফাঁকা জায়গাটা আছে, এর মধ্যে একটা জিনিস থাকে এরকম গোল, যেটার নাম হচ্ছে নিউক্লিয়াস, যেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর এই জিনিসটাই জেনে রাখবে কোষের সব কিছু বলতে পারো, মানে কোষের ব্রেন বলতে পারো, কোষের সমস্ত কার্যকারিতাকে কন্ট্রোল করছে। আরে ব্রেন মানে কি? সে আমাদের শরীরের ব্রেন কি করে? আমাদের শরীরের যত কাজ হয় পুরোটাকে কন্ট্রোল করে। ঠিক সেরকমই কোষের সমস্ত রকম কার্যকারিতা, সমস্ত রকম কিছু এই নিউক্লিয়াস এ কিন্তু কন্ট্রোল করছে। এ হচ্ছে কোষের ব্রেন। ঠিক আছে, এই নিউক্লিয়াস ছাড়া বাকি যে পার্টটা থাকে, বাকি যে তরল পার্টটা থাকে, আরে নিউক্লিয়াসের মধ্যে তো তরল ধাত্র আছে, যেটাকে আমরা নিউক্লিওপ্লাজম বলি, পরে পড়াবো। ওই নিউক্লিয়াস ছাড়া যে বাকি পার্টটা থাকে সেইটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর এই সাইটোপ্লাজমের মধ্যেই কোষের সমস্ত রকম অঙ্গাণু, যেগুলো তোমরা পড়েছো, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এটা সেটা যা কিছু পড়েছো, রাইবোজোম, লাইসোজোম, যা কিছু পড়েছো সব কিছু কিন্তু এই সেন্ট্রোজোমের মধ্যে থাকে। এবার তোমরা বলবে যে স্যার কিছুক্ষণ আগে আরেকটা জিনিস পড়েছিলাম যার নাম ছিল প্রোটোপ্লাজম, ওটা বলেছিলেন আপনি পরে বলে দেবেন। তো এই জিনিসটা কি? প্রোটোপ্লাজম এই জিনিসটা কি? মনে রাখো, এই যে আমি কোষের ভেতরের যে পার্টটা আমি দেখিয়েছি না, এই যে কোষ পর্দার ভেতরে যেটুকু পার্ট আছে, এই যে পার্টটা, এই যেটা আমি পিঙ্ক কালার করলাম, এই যে পুরো পার্টটা, এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা একটা তরল ধাত্র থাকে। স্যার তরল ধাত্র কোথায় থাকে? আপনি তো বললেন যে এইমাত্র নিউক্লিয়াসের বাইরে যে তরল ধাত্রটা থাকে। আরে নিউক্লিয়াসের বাইরে, বোঝো ব্যাপারটা, বুঝবে। ধরো এখানে নিউক্লিয়াস আছে,
নিউক্লিয়াসের মধ্যেও তো তরল ধাত্র আছে না নেই? হ্যাঁ আছে। নিউক্লিয়াসের বাইরেও তো তরল ধাত্র আছে না নেই? হ্যাঁ আছে। এই পুরো পার্টটাকে বলা হয় প্রোটোপ্লাজম। মনে থাকবে, প্রোটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুটো মিলে যে পার্টটা থাকে সেটাকে বলা হয় প্রোটোপ্লাজম। আর নিউক্লিয়াস ছাড়া বাকি যে পার্টটা থাকে সেই পার্টটাকে বলা হয় সাইটোপ্লাজম। মনে থাকবে, এটাই হচ্ছে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের পার্থক্য। স্টুডেন্টরা অনেক গুলিয়ে যায়, এর মধ্যে গোলানোর কিছু নেই। ঠিক আছে, আরেকটা পয়েন্ট কি বললাম, যে সাইটোপ্লাজমের মধ্যেই আমাদের সমস্ত রকম যে কোষীয় অঙ্গাণুগুলো, সেই কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে থাকে। পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে আমাদের কোষীয় অঙ্গাণু, আমাদের কোষে যত অঙ্গাণু আছে কিসের মধ্যে থাকে? অনেক রকম, অনেকে ম্যাক্সিমাম প্রোটোপ্লাজম উত্তর দিয়েছে। না ভাই, প্রোটোপ্লাজম হচ্ছে টোটালটাকে বলে, সাইটোপ্লাজম নিউক্লিয়াস মিলিয়ে প্রোটোপ্লাজম। ঠিক আছে, আমাদের সাইটোপ্লাজমের মধ্যে সমস্ত রকম কোষীয় অঙ্গাণুগুলো থাকে, সেল অর্গানগুলো থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, মাইটোকন্ড্রিয়া বলো, গলগি অ্যাপারাটাস বলো, রাইবোজোম বলো, লাইসোজোম বলো, প্লাস্টিড বলো, এভরিথিং সব কিছু এর মধ্যেই থাকে। ঠিক আছে, তাহলে আশা করি আমি যে স্ট্রাকচার অফ সেলের কথা বলেছিলাম, যে কোষ প্রাচীর, কোষ পর্দা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম নিয়ে তোমাদের কোনো সন্দেহ নেই। আর এবার আমরা একটা পার্ট পড়বো, যে কোষ প্রাচীর কি, কোষ পর্দা কি, কিভাবে তৈরি হয়, নিউক্লিয়াস কীভাবে তৈরি হয়, তার মধ্যে কি আছে, সমস্ত কিছু পড়বো। তার আগে এখানে আরেকটা জিনিস আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যখন সেল তৈরি হয় দু ধরনের তৈরি হয়। কি তৈরি হয় না, নেক্সট স্লাইডে দেখায়। ঠিক আছে, এটা করে দিচ্ছি, নেক্সট স্লাইডে যাচ্ছি। আমি কি বললাম, যে আমাদের যে কোষ আছে না, আমাদের যে কোষ আছে, আমি যদি কোষ পর্দার ভেতরের পার্টটুকু আমি যদি লিখি, এখানে আমি দেখতে পাবো যে এখানে একটা জিনিস ছিল যেটাকে আমরা কোষের ব্রেন বলছিলাম। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস বলছিলাম। এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আমাদের না দু ধরনের বিভাজন করা হয়। একটাকে বলা হয় প্রোক্যারিওটিক, আর একটাকে বলা হয় ইউক্যারিওটিক। কি বলা হয়? প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক কথা, ক্যারিওট কথার অর্থ, ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। প্রো মানে হচ্ছে আদি, একটা হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত, আর ইউক্যারিওটিক হচ্ছে আমাদের নতুন নিউক্লিয়াস যুক্ত। ইউক্যারিওটিক মানে অত্যাধুনিক নিউক্লিয়াস যুক্ত, একটা হচ্ছে আদি পুরনো, একটা হচ্ছে নতুন। বোঝা গেল? এই দুটোর মধ্যে কোনো সন্দেহ আছে না স্যার? এবার এদের মধ্যে পার্থক্য দেখো কি আছে। দেখো, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেল, ছবিও আছে আই থিঙ্ক একটা। হ্যাঁ দেখো, তোমাদের অনেক গুলিয়ে যায় স্যার, এত অর্গানিজম আছে, অ্যালগি আছে, ফাঙ্গাস আছে, প্ল্যান্ট আছে, অ্যানিমেল আছে, ব্যাকটেরিয়া আছে, এত কিছু আছে। তো আমি কাদেরকে এই প্রোক্যারিওটিকের মধ্যে রাখবো আর কাদেরকে ইউক্যারিওটিকের মধ্যে রাখবো? আমরা এটুকু বুঝতে পারি যে আমরা যারা অ্যানিমেল, তারা কিন্তু, আবার নিজেকে অ্যানিমেল বলছি বলে রেগে যাবে না, আমরা কিন্তু সোশ্যাল অ্যানিমেল। তো অ্যানিমেল মানে কি হচ্ছে না, মানুষ, গরু, গাধা, কুকুর, বেড়াল, যারা আছে প্রত্যেকের কথা বলছি। আমরা এটুকু জানি যে আমরা আদি নিউক্লিয়াস যুক্ত নই, আমরা নতুন নিউক্লিয়াস যুক্ত। তো 100% অ্যানিমেল যারা আছে, অ্যানিমেল, তারা তো ইউক্যারিওটিকের মধ্যে পড়ে যাবে। এর মধ্যে কোথাও কোনো রকম সন্দেহ আমাদের নেই। আমাদের সন্দেহ হয় স্যার প্ল্যান্ট নিয়ে, উদ্ভিদ নিয়ে। উদ্ভিদ কাদের মধ্যে পড়বে? মনে রাখবে, উদ্ভিদ ইউক্যারিওটিক মধ্যেই পড়বে। ঠিক আছে, প্রোক্যারিওটিকের মধ্যে উদ্ভিদ পড়ে না। আরও সন্দেহ বেড়ে যাবে যদি দিয়ে দেয় যে ফাঙ্গি, মানে ফাঙ্গাসের কথা যদি বলে, যদি ছত্রাকের কথা বলে, যদি প্রোটোজোয়ার কথা বলে, যদি অ্যালগির কথা বলে, তাহলে কিন্তু যদি বলে যে এরা কার আন্ডারে পড়বে, মনে রাখবে আমাদের যা কিছু আছে, একদম ধ্যান সে শুনে নাও, জীবনে কোনোদিন ভুলবে না। অ্যানিমেল বলুক, প্ল্যান্ট বলুক, ফাঙ্গি বলুক, প্রোটোজোয়া বলুক, অ্যালগি বলুক, যাই কিছু বলুক, সবাই ইউক্যারিওটিকের মধ্যে পড়বে, প্রোক্যারিওটিকের মধ্যে কেউ পড়বে না, শুধুমাত্র ব্যাকটেরিয়া ছাড়া। শুধুমাত্র ব্যাকটেরিয়া ছাড়া, আজীবন ভুলবে না। অনলি ব্যাকটেরিয়া হ্যাভ প্রোক্যারিওটিক সেল টাইপ। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল টাইপ। আদারওয়াইজ যা কিছু বলবে পুরোটাই ইউক্যারিওটিক। তোমাদের পরীক্ষায় তো লিখতে দেবে না প্রোক্যারিওটিক কোষ কাকে বলে, ইউক্যারিওটিক কোষ কাকে বলে, তোমাদের এক্সাম্পল দেবে, বলবে এটা কোন সেলের মধ্যে পড়ছে। মনে থাকবে আমাদের সমস্তটাই হচ্ছে ইউক্যারিওটিকের মধ্যে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, ছবি দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে প্রোক্যারিওটিক, যেটা কিনা ব্যাকটেরিয়া, আর ইউক্যারিওটিকের মধ্যে আমাদের বাকি সমস্ত কিছু পড়ে যাচ্ছে। এটা প্রোক্যারিওটিক সেলের একটা এনসিআরটির ছবি দেওয়া আছে, সেই ছবিটা তোমাদের আমি দেখিয়েছি। এনসিআরটির মধ্যে দেখতে পাচ্ছ, এই ছবিটা কিন্তু প্রোক্যারিওটিকের আন্ডারে দেওয়া আছে।
আচ্ছা, প্রোক্যারিওটিকের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন। যেমন 1 নম্বর তথ্যের যদি কথা বলি, এখানে পিপিএলও বলে একটা জিনিস আছে। হ্যাঁ, পিপিএলও এর মানে হচ্ছে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, ঠিক আছে। এটা কি না, ব্যাকটেরিয়া বলো, নীলাভ সবুজ শৈবাল, মাইক্রোপ্লাজমা, এরা সবই কিসের মধ্যে পড়ে যাচ্ছে? এরা সবাই প্রোক্যারিওটিক কোষের মধ্যে পড়ে যাচ্ছে। এবার তোমরা বলবে স্যার মাইক্রোপ্লাজমা কি করে পড়ছে? আর আমি কি বললাম তোমাদেরকে যে যত ব্যাকটেরিয়া আছে, যা যা ব্যাকটেরিয়া আছে সবাই কিন্তু পড়ে যাবে প্রোক্যারিওটিক কোষের মধ্যে। যদি বলা হয় এখানে, আমি অ্যালগির কথা বললাম না যে ইউক্যারিওটিক কোষের মধ্যে পড়ছে, যদি বলে নীলাভ সবুজ শৈবালের কথা বলে, নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি যদি বলে, মনে রাখবে যে এটা কিন্তু ইউক্যারিওটিকের মধ্যে পড়বে না, এটা কিন্তু এর মধ্যে পড়বে, প্রোক্যারিওটিক কোষের মধ্যেই পড়বে। যদি বলে পিপিএল এর কথা, যেটা আমাদের ফুল ফর্ম বললাম তোমাদের, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, এটাও কিন্তু প্রোক্যারিওটিকের মধ্যেই পড়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একটা বড় এদের মধ্যে পার্থক্য হচ্ছে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের মধ্যে, প্রোক্যারিওটিক যারা না সেটা খুবই ক্ষুদ্র হয়, খুবই ছোট। ব্যাকটেরিয়া মানে বুঝতে পারছো কত ছোট, কিন্তু ইউক্যারিওটিক কী হয় না, এরা সংখ্যাতে দ্রুত বৃদ্ধিও করে এবং ভুল বললাম ইউক্যারিওটিকটা সাইজে বড় হয়। কিন্তু যদি বলে সংখ্যা বৃদ্ধি কার বেশি, প্রোক্যারিওটিকের সংখ্যা বৃদ্ধি সব থেকে বেশি হয় নাকি ইউক্যারিওটিকের সংখ্যা বৃদ্ধি সব থেকে বেশি হয়? মনে রাখবে প্রোক্যারিওটিকের সংখ্যা বৃদ্ধি সব থেকে বেশি হয়, ইউক্যারিওটিকের তুলনায় অনেক বেশি হয়, ঠিক আছে। মনে রাখবে যদি আমি ব্যাকটেরিয়া তখন থেকে যে বলছি, এই ব্যাকটেরিয়া মূলত 4 প্রকার টাইপের হয়। 1 নাম্বার হচ্ছে ব্যাসিলাস টাইপ, পরীক্ষাতে অনেকবার এসেছে, একটা হচ্ছে ব্যাসিলাস টাইপ। 2 নাম্বার হচ্ছে কি কক্কাস টাইপের, কি টাইপের? কক্কাস। 3 নাম্বার হচ্ছে ভিব্রিও টাইপের। আর 4 নাম্বার হচ্ছে কি টাইপের? স্পাইরেলাম। এগুলোর আকার জিজ্ঞাসা করে, মনে রাখবে ব্যাসিলাস হচ্ছে দণ্ডাকার টাইপ। ব্যাসিলাস কি টাইপের? দণ্ডাকার টাইপের। কক্কাস হচ্ছে গোলাকার টাইপের। ভিব্রিও হচ্ছে কি টাইপের না, কমা চিহ্নের মতো, কমা চিহ্ন যেরকম হয় সেরকম টাইপের। আর স্পাইরেলাম হচ্ছে প্যাঁচানো, স্প্রিং যেরকম হয় প্যাঁচানো টাইপের। এনসিআরটিতে আছে, তবে এটা ক্লাস 10-এ নেই, এটা 11 আর 12-এ আছে। যদি কোশ্চেন একটু টাফ যায় তাহলে কিন্তু এগুলো জিজ্ঞাসা করতে পারে, আমি তাই দিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি একটু টাফ করে তাহলে দিতে পারে, তাই আমি দিয়ে দিয়েছি। মনে রাখবে 4 প্রকার টাইপের আমাদের ব্যাকটেরিয়া হয়, ব্যাসিলাস, কক্কাস, ভিব্রিও, স্পাইরিলাম। ব্যাসিলাস দণ্ডাকার, কক্কাস গোলাকার, ভিব্রিও কোমা, স্পাইরিলাম প্যাঁচানো। ক্লিয়ার দ্যাট? চলো, আর একটা গুরুত্বপূর্ণ কথা প্রোক্যারিওটিক কোষ নিয়ে তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমরা যা কিছু বিভাজন করছি কার উপর ডিপেন্ড করে করছি বললাম? কোষের নিউক্লিয়াসের উপরে। কিসের উপরে? নিউক্লিয়াসের উপরে। তো মনে রাখবে প্রোক্যারিওটিক কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা সুস্পষ্ট থাকে না, প্রপারলি থাকে না, বোঝা গেল? কোনো পর্দা ঘেরা নিউক্লিয়াস থাকে না, তার মধ্যে নগ্ন টাইপের থাকে। আমরা পড়াবো যে তার ভেতরে যে ক্রোমোজোম থাকে সেটা কীরকম থাকে না থাকে পরের ব্যাপার, কিন্তু ওতে নিউক্লিয়াস সুস্পষ্ট নয়, মোট কথা, যেটা কিনা ইউক্যারিওটিকের মধ্যে আমরা প্রপারলি নিউক্লিয়াস দেখতে পাই, ঠিক আছে। চলো নেক্সট স্লাইড দেখো। আমি যদি এখানে প্রত্যেকটা পয়েন্টের কথা বলি, দেখো একটা একটা করে পয়েন্ট এখানে লেখা আছে, একটা করে পয়েন্ট লেখা আছে, তো তোমরা এখান থেকে সুন্দরভাবে পড়ে নিও, ঠিক আছে। এই 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট সব। নেক্সট ইম্পর্টেন্ট দেখো। আচ্ছা, আরও কিছু আমি পয়েন্ট এক্সট্রা দিয়েছি তোমাদের পড়ার জন্য, যদি চাও পড়তে পারো, না চাইলে না পড়বে, কারণ এগুলো থেকে অতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা এগুলো থেকে নাক বরাবর আর কি সেভাবে আসে না। তাও আমি এক্সট্রা কিছু পয়েন্ট দিয়ে রেখেছি, যদি কেউ এক্সট্রা পড়তে চাও তো পড়তে পারো, আমি পিডিএফে দিয়ে দেবো এগুলো। আচ্ছা, এবার আমি তোমাদের কিভাবে পড়াবো সেটা তোমাদের বলে রাখি। দেখো, আমরা দুটো জিনিস দেখলাম, যে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। এবার আমরা অঙ্গাণু যে জিনিসগুলো আমরা দেখলাম এতক্ষণ ধরে, সেই আমি যেটা বলতে চাইছি একটু বুঝবে তোমাদের। এবারে কি করতে হবে না, সেল অর্গান পড়বে না, সেল অর্গানের মধ্যে যা যা কিছু আছে আর কি সমস্ত কিছুই পড়তে হবে তোমাদেরকে। রাইবোজোম, সেন্ট্রোজোম, যা যা হয়, গলগি অ্যাপারাটাস থেকে শুরু করে লাইসোজোম থেকে শুরু করে এভরিথিং। এবার ব্যাপার হচ্ছে আমাদের প্রবলেম হয়ে যায় একটা জায়গাতে এসে, যখন যদি কোনো কারণে জিজ্ঞাসা করে যে প্রোক্যারিওটিক সেলে কোন অর্গান দেখা যায়, বা ইউক্যারিওটিক সেলে কোন অর্গানেলস বা অঙ্গাণু দেখা যায়, সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয়।
তো আমরা যখন দুভাগে ভাগ করে নিলাম, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, এই দুভাগে তো ভাগ করলাম। আমি রিপিট করছি, তার পিছনে কারণ আছে। এবার সাপোজ ধরো প্রোক্যারিওটিক সেলের মধ্যে 5টা জিনিস দেখা যায়, প্রোক্যারিওটিক জিনিসের মধ্যে 5টা জিনিস দেখা যায়। এই 5টা জিনিস তো আমি ইউক্যারিওটিকের মধ্যেও দেখতে পাবো না। ইউক্যারিওটিকের মধ্যে আরও এক্সট্রা অনেক কিছু থাকবে, অবশ্যই থাকবে, কারণ প্রোক্যারিওটিক মানে কি আদি নিউক্লিয়াসযুক্ত, সে অতটা উন্নত নয়। কিন্তু ইউক্যারিওটিক কি উন্নত, অনেক উন্নত। যেমন আমাদের অ্যানিমেল সেল, আমরা মানুষ, আমাদের মধ্যে ইউক্যারিওটিক সেল আছে। তো ইউক্যারিওটিক সেলের মধ্যে অবশ্যই প্রোক্যারিওটিকের থেকে অনেক বেশি কিছু অঙ্গাণু থাকবে, এটুকু তো কনফার্ম। হ্যাঁ স্যার, এটা কনফার্ম। যদি প্রোক্যারিওটিকের মধ্যে 5টা জিনিস দেখা যায়, ইউক্যারিওটিকের মধ্যে তো এই 5টা দেখা যাবেই যাবে, এটুকু তো শিওর, কারণ প্রোক্যারিওটিক তো একদম আদি নিম্নমানের। ইউক্যারিওটিকের মধ্যে এই 5টা তো থাকবেই, তার ওপরে আরও অনেক কিছু এক্সট্রা থাকবে। তো আমরা এক্সট্রাগুলো পড়বো পরে। এই যেটা 5টা আমি পড়বো প্রোয়ের মধ্যে, এই 5টা আমি ইউক্যারিওটিকের মধ্যেও পাবো। তো আমি এই 5টা আগে পড়ে নেব। তো তোমাদের জানা দরকার যে প্রোক্যারিওটিকের মধ্যে 5টা কী কী আমাদের অর্গানেলস পাবো, যেটা কিনা ইউক্যারিওটিকের মধ্যেও কমন, সেই জিনিসটা সম্বন্ধে প্রথমে আমরা জানবো। যেমন ধরো আমরা প্রোক্যারিওটিকের মধ্যে সেল ওয়াল পাবো, কোষ প্রাচীর। কোষ প্রাচীর এটা প্রোক্যারিওটিকের মধ্যে আমরা পাবো। 2 নাম্বার সেল মেমব্রেন, কোষ পর্দা, এটা আমরা প্রোক্যারিওটিকের মধ্যে পাবো। যেমন ধরো সাইটোপ্লাজম, এটা আমরা প্রোক্যারিওটিকের মধ্যে পাবো। 4 নম্বরে ধরো রাইবোজোম, আমরা এটা প্রোক্যারিওটিকের মধ্যে পাবো। 5 নম্বরে ধরো ক্রোমোজোম। তো এই 5টা জিনিস আমরা প্রোক্যারিওটিকের মধ্যে পাবো। তো এই 5টা জিনিস আমরা প্রথমে পড়বো, কারণ হচ্ছে এই 5টা জিনিস আমরা ইউক্যারিওটিকের মধ্যেও আমাদের কভার হয়ে যাবে। এক্সট্রা যেগুলো পড়ে থাকবে, এক্সট্রা যেগুলো গলগি অ্যাপারাটাস বলো, লাইসোজোম বলো, বা আরও যে এক্সট্রা পার্টগুলো তো আমাদের থাকবে, সেই জিনিসগুলো আমরা এক্সট্রা পড়বো ইউক্যারিওটিকের মধ্যে, সেটা পরে। এই 5টা আমরা আগে দেখে নেবো। ক্লিয়ার? আমি কিভাবে পড়াবো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো প্রথমে আমরা কাকে দেখতে পাচ্ছি? কোষ প্রাচীরকে দেখতে পাচ্ছি। তো সামনে আমরা কোষ প্রাচীরকে নিয়ে প্রথমে পড়বো, ঠিক আছে? দেখো, যদি আমি কোষ প্রাচীরের কথা বলি, সেল ওয়ালের কথা বলি, তাহলে এইটুকু মনে রাখবে যে এটা হচ্ছে আমাদের একটা বাইরের আবরণ। আমি প্রথমে তোমাদের দেখিয়েছিলাম যে এই যদি একটা সেল মেমব্রেন হয়, মানে কোষ পর্দার মধ্যে এখানে ধরো নিউক্লিয়াস আছে, এর মধ্যে ধরো সমস্ত কিছু সাইটোপ্লাজমের মধ্যে সমস্ত অর্গানেল আছে, এর বাইরে যেটা আছে সেটা কি, সেই বাইরের যে আবরণটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। এটুকু ক্লিয়ার? মোটা বলতে গেলে মনে রাখবে কতগুলো পয়েন্ট আমি সেল ওয়াল নিয়ে বলছি, যেগুলো থেকে ডাইরেক্ট পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। যেমন এই যে বাইরের যে কোষ প্রাচীরটা, মনে রাখবে জড়ো, এর মধ্যে যা কিছু সেল থাকে সেই সেল হচ্ছে, মনে রাখবে ডেড সেল থাকে। স্যার ডেড সেল থাকে কেন? একটু পরেই বুঝতে পারবে, আপাতত জেনে রাখো জড়ো। এটা হচ্ছে দৃঢ় যদি না হয় তাহলে কিন্তু এটাকে বাইরের যে প্রোটেকশনটা সেটা কিন্তু দিতে পারবে না। ছত্রাক বলো, উদ্ভিদ কোষের বলো, আচ্ছা এটা কোথায় দেখা যায় না দেখা যায় আমি পরে আসছি। প্রথমে কোষ প্রাচীর নিয়ে তোমাদের শুধুমাত্র বলছি। মনে রাখবে যে বাইরে থেকে যদি কোনো আঘাত আসে, কোনো সংক্রমণ আসে, তাহলে কিন্তু এই কোষ প্রাচীরটা আমাদেরকে কি করবে? রক্ষা করবে। কোষ প্রাচীরটা কি করবে? রক্ষা করবে, ঠিক আছে? বাইরে থেকে যদি কোনো কিছু আসতে চায় সেটাকে বাধা দেবে, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, স্যার কোষ প্রাচীর কার কার থাকে? আবার বলছেন ভেতরে নাকি কোষ পর্দাও আছে। তোমরা একটা সিম্পল কথা বলো, ধরো এই একটা মানুষ আছে, ধরো বাইরে পড়ছে বৃষ্টি, বাইরে ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়ছে। তো এই মানুষটা কি করবে? দৌড়ে কোথায় চলে আসবে? হোমে চলে আসবে, তার বাড়িতে চলে আসবে। দৌড়ে চলে আসতে পারবে তো? বাইরে ধরো প্রচুর রোদ দিয়েছে, সে বাইরে থাকতে পারছে না, সে এক দৌড়ে কোথায় চলে আসবে? ঘরে চলে আসবে বা কোনো ছাওয়া জায়গায় দাঁড়াবে। কিন্তু যখন একটা উদ্ভিদ, ধরো একটা উদ্ভিদ আছে, ঠিক আছে, একটা উদ্ভিদ, ধরো বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ, বৃষ্টি পড়ছে বা প্রচণ্ড রোদ, সেক্ষেত্রে কি উদ্ভিদরা এক স্থান থেকে অপর স্থানে গিয়ে পড়ে স্থান চেঞ্জ করতে পারবে? না স্যার, পারবে না, কখনোই পসিবল নয়। ও তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। তো কার পক্ষে বাইরের যান্ত্রিক আঘাত, বাইরের পরিবেশের সঙ্গে লড়াই করার ক্ষমতা কার বেশি থাকা প্রয়োজন? স্যার অবশ্যই একটা উদ্ভিদের থাকতে হবে, নাহলে তো উদ্ভিদ তো বাঁচবে না। মনে রাখবে এই সেল ওয়াল, বাইরের যে আবরণ, এক মিনিট,
এই বাইরের যে আবরণ, এই বাইরের আবরণ থাকে কার মধ্যে? উদ্ভিদের মধ্যে থাকে, ঠিক আছে, ছত্রাকের মধ্যে থাকে, ঠিক আছে। কারণ কি, তারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পরিবেশের আবহাওয়া অনুযায়ী কিন্তু জায়গা চেঞ্জ করতে পারে না, তাদেরকে পরিবেশের সঙ্গে দাঁড়িয়ে থেকে লড়াই করতে হয়। সেই জন্য তাদের এই বাইরের আবরণটা বিশেষ প্রয়োজন, যেটা কিনা অ্যানিমেলদের প্রয়োজন নেই। সেই জন্য মানুষের বলো, কুকুরের বলো, বিড়ালের বলো, বাঘের বলো, ওদের কি থাকে না? সেল ওয়াল থাকে না। এদের সেল ওয়াল থাকার প্রয়োজনও নেই, ঠিক আছে। তাদের শুধুমাত্র কি আছে? কোষ পর্দা আছে, এই ভেতরের পর্দাটা শুধুমাত্র আছে। এবার মাথায় একটা প্রশ্ন আসবে যে স্যার, এদের তো সেল ওয়াল আছে, এদের তো সেল ওয়াল আছে, মানে উদ্ভিদের কথা বলছি আমি, প্ল্যান্টের কথা বলছি, এদের তো সেল ওয়াল আছে, তাহলে এদের আবার সেল মেমব্রেনের কি প্রয়োজন? কোষ পর্দার কি প্রয়োজন? একটা জিনিস ভাববে যে আমি তোমাদের একটা ছবির মাধ্যমে দেখাই, তাহলে তোমরা আরও ডিটেলসে বুঝতে পারবে। এখানে মুখে বলার থেকে ছবিটা দেখো। এই বাইরের যে কোষ প্রাচীরটা দেখতে পাচ্ছ কিভাবে আছে? এইভাবে, এইভাবে, এইভাবে। তার মানে কি, এই যে মাঝে মাঝে এগুলো কি গ্যাপিং জায়গা আছে, এগুলোতে কি আছে? গ্যাপিং জায়গা আছে। মানে জিনিসটা যদি এরকম টাইপের হয়, এরকম টাইপের হয়, এরকম টাইপের হয়, তাহলে মাঝে মাঝে কি পাচ্ছ? গ্যাপিং জায়গা পাচ্ছি, গ্যাপিং জায়গা পাচ্ছি। এবার তোমরা একটা কথা বলো, যদি এই কোষটার মধ্যে ধরো এরকম টাইপের আছে, যদি এই কোষটার মধ্যে ধরো এই কোষটার মধ্যে কোনো রকম কোষ পর্দা নেই, তো এই কোষের যে দ্রব্য, কোষের যে খাদ্য, আমি সোজা ভাষায় বলি, অত কিছু না বুঝে তোমরা বুঝতে পারবে না, কোষের মধ্যে যে খাদ্য গুণ আছে, যে খাবার আছে, সেই খাদ্য গুণ কি কোষের মধ্যে থাকবে? যদি কিনা কোষ পর্দা শুধু না থাকে, শুধু যদি কোষ প্রাচীর থাকে, এ তো এদিকে বেরিয়ে যাবে, এদিকে এ সাইড তো বেরিয়ে যাবে, এ সাইড তো বেরিয়ে যাবে, এটা তো ভেদক পর্দা। তোমরা একটা সিম্পল বোঝো না, তোমাদের বাড়ির চারিপাশে এমন একটা সিকিউরিটি লাগানো হয়েছে, বাড়ির কোনো দেওয়াল নেই, শুধু সিকিউরিটি দেওয়া হয়েছে। সিকিউরিটি দেওয়ার ফলে যখন বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি হয় তখন কি হবে? সিকিউরিটি কি সে বৃষ্টিটাকে আটকাতে পারবে না? চারিদিক থেকে জল ঢুকতে শুরু করবে, চারিদিকে জল ঢুকতে শুরু করবে, চারিদিক দিয়ে জল ঢুকবে ঘরের ভেতরে। কিন্তু যদি এর মধ্যে এমন একটা পর্দাকে দিয়ে দিই, আমি এমন একটা পর্দাকে দিয়ে দিই যে পর্দাটা বাইরে থেকে কোনো কিছু বাধা দেবে প্রবেশ করলে, আবার ভেতর থেকে কোনো কিছু বাইরে যেতে গেলে বাধা দেবে, তাহলে এই কোষের যে খাদ্যগুণ বা দ্রব্য যা কিছু আছে, সেটা কি বাইরে বেরিয়ে যাবে? বা বাইরে থেকে কোনো অনুপ্রবেশকারী এসে পড়ে ভেতরে ঢুকে যাবে? পারবে? পারবে না। তাহলে মনে রাখবে, কোষ প্রাচীর থাকুক না থাকুক, কোষ পর্দা ইম্পর্টেন্ট, কোষ পর্দা ইম্পর্টেন্ট। মানে কোষ পর্দা কি বললাম? থাকতেই হবে, কোষ পর্দা থাকতেই হবে, কোষ পর্দা না থাকলে চলবে না। তোমার কোষ প্রাচীর থাকুক না থাকুক কিছু ফারাক পড়বে না, কিন্তু কোষ পর্দা থাকতেই হবে। তোমার বাড়ির সাইডে সিকিউরিটি দাও না দাও, কিন্তু তোমার রুমের যে দেওয়াল, সেই দেওয়াল কিন্তু থাকতে হবে, না থাকলে কিন্তু বাইরের জিনিস বেরিয়ে যাবে এবং বাইরে থেকে জিনিস ভেতরে প্রবেশ করবে। বলো বোঝা গেল কিনা? বোঝা গেছে তো? কোষ পর্দা ইজ ইম্পর্টেন্ট। তার জন্য এই পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে, উদ্ভিদ জগৎ আছে, যাই আছে না কেন, যদি জিজ্ঞাসা করে এর কি কোষ পর্দা আছে, চোখ বন্ধ করে বলবে হ্যাঁ আছে, চোখ বন্ধ করে বলবে হ্যাঁ কোষ পর্দা আছে। উদ্ভিদের ক্ষেত্রে কোষ পর্দা আছে, হ্যাঁ আছে। মানুষের ক্ষেত্রে আছে, হ্যাঁ আছে। ছাগলের ক্ষেত্রে আছে, আছে। কুকুরের ক্ষেত্রে আছে। প্রত্যেকের ক্ষেত্রে কোষ পর্দা কিন্তু অতি অবশ্যই থাকবে। কিন্তু যদি বলে কোষ প্রাচীর কার আছে, তখন কিন্তু সেটা অ্যানিমেলের ক্ষেত্রে কোনো কোষ প্রাচীর নেই, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর আছে। বলো বোঝা গেছে? বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে হচ্ছে যে এই যে বাইরের যে কোষ প্রাচীর রয়েছে, অন্য কালার দিয়ে দেখায়, বাইরের যে কোষ প্রাচীর রয়েছে, এই কোষ প্রাচীর এত দৃঢ় কেন? এটা কি দিয়ে তৈরি? এটা কি দিয়ে তৈরি? মনে রাখবে, বাইরের এই কোষ প্রাচীরটা সেলুলোজ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। এবার তোমাদের মাথায় আসবে যে স্যার, প্ল্যান্টের ক্ষেত্রে কোষ প্রাচীর দেখা যায় সেলুলোজ দিয়ে তৈরি, স্যার ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কি দেখা যায় সেল ওয়াল? অবশ্যই দেখা যায়। তো আমি কটা পয়েন্ট এখানে লিখে দিচ্ছি, এই পয়েন্টগুলো একটু মাথায় রাখো। দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে প্ল্যান্টে দেখা যায়, উদ্ভিদের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, ফাঙ্গাসের ক্ষেত্রে দেখা যায়,
মনে রাখবে প্ল্যান্টের যে কোষ প্রাচীর সেটা তৈরি হয় সেলুলোজ দিয়ে। সেলুলোজ দিয়ে। ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর তৈরি হয় পেপটিডোগ্লাইকেন দিয়ে, PAP, পেপটিডোগ্লাইকেন, ঠিক আছে। আর ফাঙ্গাসের যে কোষ প্রাচীর তৈরি হয় কাইটিন বা চিটিন অনেক জায়গায় বলে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু কাইটিন বলতে হবে, CHITIN, কাইটিন। তো তিনটে পয়েন্ট এখানে মনে রাখবে, পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন দেয়। প্ল্যান্টের হয় সেলুলোজ, ব্যাকটেরিয়ার হয় পেপটিডোগ্লাইকেন, আর ফাঙ্গাসের হয় কাইটিন দিয়ে তৈরি বাইরের কোষ প্রাচীরটা। এখানে একটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, সারা জীবন মনে রাখবে, যে স্যার ব্যাকটেরিয়া এর তো বলছেন যে সেল ওয়াল হয় যেটা কিনা পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি, মানলাম। আমরা তোমাদের প্রথমেই যখন পড়ায় একটা জিনিস বলেছিলাম যে মাইকোপ্লাজমার কথা বলেছিলাম। স্যার এই মাইকোপ্লাজমাটা কী জিনিস? মাইকোপ্লাজমা এটা কি জিনিস? মাইকোপ্লাজমা বলেছিলাম যে সবথেকে ক্ষুদ্রতম সেল, যেটা কিনা ইউনিসেলুলার। ইউনিসেলুলার মানে হচ্ছে এক কোষী, যার কিনা একটা কোষ আছে। এটা ওয়ান টাইপ অফ কি ব্যাকটেরিয়া, এটা এক টাইপের ব্যাকটেরিয়া, কিন্তু এত ছোট একে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম সেল বলা হয়েছে। মানে বুঝতে পারছো কত ছোট? আরে এ সেল ওয়াল থাকলো না থাকলো কি এসে গেল, এ তো এমনি এত ছোট। তাই মনে রাখবে এই মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া হওয়া সত্ত্বেও এর কোনো রকম কোনো সেল ওয়াল থাকে না, মনে থাকবে, এর কোনো রকম কোনো সেল ওয়াল থাকে না। মাইক্রোপ্লাজমা ডু নট কন্টেন সেল ওয়াল, অ্যানিমেল ডু নট কন্টেন সেল ওয়াল, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে। তো হট করে যদি পরীক্ষায় দিয়ে দেয় যে মাইক্রোপ্লাজমা মানে নিচের কোনটি সেল ওয়াল নেই, তো তোমরা যেখানে মাইক্রোপ্লাজমা দেখবে, আচ্ছা মাইক্রোপ্লাজমা তো স্যার পড়িয়েছিল ব্যাকটেরিয়া, তার মানে ব্যাকটেরিয়া তো সেল ওয়াল থাকে যেটা কিনা পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি, চলো এটা তো হবে না অ্যান্সার। না ভাই, মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া হলো এর সেল ওয়াল থাকে না, ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, আরও কিছু দু একটা পয়েন্ট ইম্পর্টেন্ট আছে, আমি তোমাদের বলে দিই। নেক্সট স্লাইড দেখো। ভিডিওটা একটু বড় হতে পারে, 1 ঘন্টার উপর আই থিঙ্ক ভিডিওটা হয়ে গেছে, কিন্তু একটু বড় হলেও জীবনে যদি আর কোনোদিন সেলের ওপরে ভিডিও দেখতে না হয়, তাহলে এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে দেখবে। আর যতবারই সেলের ওপরে কোনো ভিডিও দেখার ইচ্ছা হবে, এই ভিডিওটা এসে একবার দেখে যেও, এর উপর আর কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না। বড় হলেও সেটা একদম কোয়ালিটি 100% মেনটেন করবো আমি, ঠিক আছে। দেখো, কোষ প্রাচীরের মধ্যে আমি তোমাদের এইমাত্র বললাম যে এটা কিন্তু যে কোনো জিনিস কিন্তু এসে ঢুকতে পারে, যে কোনো এসে ঢুকতে পারে। তাই তো আমাদের সেল ওয়ালটা প্রয়োজন, সেল মেমব্রেনটা প্রয়োজন, যাতে কোষীয় দ্রব্য কিছু বাইরে বেরিয়ে যেতে না পারে বা ভেতরে ঢুকতে না পারে, তাই তো। তাহলে মনে রাখবে এই কোষ প্রাচীর মনে রাখবে ফ্রিলি পারমিয়েবল, মানে যে কোনো জিনিস এসে ঢুকবে বেরোবে, কোনো ব্যাপার নেই। কিন্তু যদি কোষ পর্দার কথা বলে, এরা কিন্তু কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? যে কোনো জিনিস এন্ট্রি হবে না এক্সিট হবে, এটা পুরো কন্ট্রোল করছে আমাদের সেল মেমব্রেন। তাই সেল মেমব্রেনের যদি কথা বলা হয়, আমি সেল মেমব্রেন তোমাদের পড়াবো, যেটাকে বলা হয় কোষ পর্দা যদি কথা বলা হয়, মনে রাখবে এন্ট্রি এক্সিট কন্ট্রোল করছে। আর এরা হচ্ছে সেমি পারমিয়েবল। স্যার সেমি পারমিয়েবল মানে জানি না, আরে অর্ধভেদ্য। কি বলবে? অর্ধভেদ্য মানে এমনটা নয় যে সেল মেমব্রেন থেকে কোনো জিনিসই বাইরে বেরোবে না বা কোনো জিনিসই ভেতরে ঢুকবে না, এমনটা নয়। এমনটা হয়ে গেলে তো মুশকিল ব্যাপার। তাহলে কোষের জন্য যে জিনিসগুলো প্রয়োজন, এনার্জি প্রয়োজন, খাদ্য প্রয়োজন, ভেতরে ঢুকবে কি করে যদি আমি পুরোপুরি ঢুকতে নিষেধ করে দিই? বা এখানে কোনো কোষের ধরো খাদ্যগুণ বেশি হয়ে গেছে, তো পাশের কোষে ধরো খাদ্যটা যাবে, তো যদি বাইরের কোনো এক্সিটই না করতে পারে, বা কোষের মধ্যে কোষীয় কার্যাবলী চলাকালীন যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যদি কোষের বাইরে বেরোতে না পারে, তো কোষের তো মৃত্যু ঘটবে। তো সেক্ষেত্রে কিন্তু বেরোতে ঢুকতে সবই পারে, কিন্তু কি পাহারা সেরকম আছে, সেমি পারমিয়েবল, অর্ধভেদ্য। যাকে বলবে বেরোতে সে বেরোবে, যাকে বলবে ঢুকতে সে ঢুকবে। বোঝা গেল? আচ্ছা, আমি যদি সেল মেমব্রেন নিয়ে আমি কোষ প্রাচীর পড়াচ্ছি, যদিও আমি সেল মেমব্রেনের কথা বলছি, কোষ পর্দার কথা বলছি, কারণ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি ভুলে যাব যেগুলো আমি এখানে আলোচনা করে নিতে চাই কোষ পর্দার ক্ষেত্রে। সেটা হচ্ছে কোষ পর্দা দুটো জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে লিপিড নিয়ে প্লাস প্রোটিন নিয়ে, মনে থাকবে লিপিড নিয়ে এবং প্রোটিন নিয়ে, এই দুটো নিয়ে কোষ পর্দা তৈরি হয়। প্রত্যেকটা সেলের মধ্যে এই কোষ পর্দা থাকে। বোঝা গেল? এই যে পয়েন্টগুলো বললাম, এর বাইরে আর কিছু পয়েন্ট মনে রাখতে হবে না। আর কোষ প্রাচীরের ক্ষেত্রে তো বলে দিলাম, তিনটার ক্ষেত্রে দেখা যায়, প্ল্যান্ট, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের ক্ষেত্রে, এবং কী নিয়ে তৈরি হয় সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি। চলো নেক্সট আমরা পড়ব কোষ পর্দা।
দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি লিখে দিয়েছি তোমাদের জন্য, যতক্ষণ পড়বে তখন সুবিধা হবে। সরি, এই একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে, তিনটে পয়েন্ট আছে। তিনটে পয়েন্ট তোমরা যখন আমি PDF দেবো এখান থেকে পড়ে নিও। আমি নেক্সট কোর্স পর্দায় যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্লাজমোলাইসিস। দেখো প্লাজমোলাইসিস জিনিসটা কি, মনে রাখবে যে কোষ ধরো আছে, তো এটা ধরো কোষ, ঠিক আছে, কোষের মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে। যখন উদ্ভিদ কোষ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়াতে বেরিয়ে যাবে, বাইরে যখন বেরিয়ে যাবে, তখন কি হবে, অটোমেটিকলি একটা জিনিস ভাবো না, যে একটা জিনিসের মধ্যে ধরো জল আছে, একটা বেলুন ধরো তার মধ্যে জল আছে, যখন বেলুন থেকে জলটা বেরিয়ে যাবে কি হবে, কুঁচকে যাবে না বেলুনটা, ঠিক সেরকমই ধরো এই কোষের মধ্যে জল আছে, ওয়াটার আছে, যখন বাইরে বেরিয়ে যাবে তখন কি হবে, এর যে প্রোটোপ্লাজমটা আছে, প্রোটোপ্লাজম আমি আগে আলোচনা করলাম যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম মিলে প্রোটোপ্লাজম হয়, তো এই পুরো প্রোটোপ্লাজমটা কি হবে, কুঁচকে যাবে, ঠিক আছে। এবং বাইরে যে কোষ পর্দাটা আছে না, এই যে কোষ পর্দা, ধরো এই একটা কোষ পর্দা, এর ভেতরে ধরো নিউক্লিয়াস, এর মধ্যে সমস্ত অর্গানেল আছে, এবং বাইরে কি আছে না, কোষ প্রাচীর আছে। যখনই বাইরে এই জলটা বেরিয়ে গেল তখন এটা কুঞ্চন ঘটলো, তখন কি হবে, কোষ প্রাচীর থেকে কোষ পর্দাটা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আরও ভেতরের দিকে সরে চলে আসবে, আরও ভেতরের দিকে ছোট হয়ে যাবে জিনিসটা। এই জিনিসটাকে বলা হয় প্লাজমোলাইসিস। ক্লিয়ার? প্লাজমোলাইসিস যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় আসার সম্ভাবনা কম, যদি আসে এটা কিন্তু মাথায় রাখবে। এবার এখানে দুটো জিনিসের নতুন নাম উদ্ভূত হলো, একটা হচ্ছে ব্যাপন, একটা হচ্ছে অভিস্রবণ। এইমাত্র বললাম না যে অভিস্রবণ প্রক্রিয়ায় যখন কোষ থেকে বাইরে জল বেরিয়ে যায়, তো অভিস্রবণ আর ব্যাপন এই দুটো জিনিস আমাদের জানতে হবে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এবং আমাদের NCERT-তে এই দুটো কিন্তু এটা দুটো থেকে কোশ্চেন আসবে, আছে মোট কথা। তো আমি ব্যাপন আর অভিস্রবণ নিয়ে ডিটেলসে একবার তোমাদেরকে পুরো কনসেপ্ট দেবো আজকের পর, ব্যাপন অভিস্রবণ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো, আচ্ছা, প্লাজমোলাইসিস এখানে লেখা আছে, তোমরা এখান থেকে সিম্পল পড়ে নেবে। আচ্ছা, আমি ব্যাপন অভিস্রবণ যাওয়ার আগে কোষ পর্দার সম্বন্ধে দু একটা পয়েন্ট আছে বলে নিই, তাহলে কোষ পর্দাটাও হয়ে যাবে। এখানে দেখবে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা আছে, এখান থেকে এগুলো পড়ে নেবে তোমরা, ঠিক আছে। নেক্সট দেখো, আর যে পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করছি না সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। দেখো এখানেও কিছু পয়েন্ট আছে, এখানেও কিছু পয়েন্ট আছে, ঠিক আছে। শৈবালের কোষ প্রাচীর রয়েছে, যা সেলুলোজ, গ্যালাক্টোন, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এগুলো থেকে পরীক্ষায় এক প্রকার প্রশ্ন আসবে না বলতে পারো, তো এগুলো তোমরা অ্যাভয়েডও করতে পারো, বা যদি কোনো এক্সট্রা কেউ পড়তে চাও আমি সেই জন্য দিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছ একটু মানে এক্সট্রা ছবি যেগুলো আছে ক্লাস 11-12 আমি দিয়ে রেখেছিলাম, যে সেল ওয়াল যেটা থাকে না, এই ডিটেলসে বললাম তোমাদের দরকার নেই। সেল ওয়ালের অনেকগুলো ভেদ থাকে, মানে একটাই শুধুমাত্র নয়, 3 প্রকার থাকে, একটা মিডিলে থাকে, একটা প্রাইমারি থাকে, একটা প্লাজমা সেল মেমব্রেন থাকে। প্লাজমা সেল মেমব্রেনটা একদম ভেতর দিকে থাকে, এই দুটো বাইরে থাকে, ঠিক আছে। তো এগুলো এতটা ইম্পর্টেন্ট নয়। দেখো, আমরা কোষ পর্দার সম্বন্ধে মোটামুটি আগে সমস্ত কিছু জেনে নিয়েছি, যে এটা লিপিড প্রোটিন থেকে তৈরি হয়, প্রত্যেকটা সেলের মধ্যে কোষ পর্দা থাকে, এটা সেমি পারমিয়েবল হয়, যে কিনা এক্সিট এবং এন্ট্রিটাকে কন্ট্রোল করে। প্লাজমা কোষ পর্দার সম্বন্ধে এর বাইরে কিছু পড়ার নেই। এখানে দেখো কিছু পয়েন্ট লেখা আছে, যে প্রাণী কোষের সবচেয়ে বাইরের যে আবরণটি কোষীয় উপাদান থাকে তার বহিঃ পরিবেশ থেকে পৃথক রাখে, তাকে কোষ পর্দা বলে। কোষ পর্দা কিছু পদার্থকে কোষ থেকে বেরিয়ে যেতে বা কোষে প্রবেশ করতে সাহায্য করে। এটি অন্য কিছু পদার্থের চলাচলেও বাধা দেয়, এই কারণে কোষ পর্দাকে প্রবেদক ভেদ্য পর্দা বলা হয়, যেটাকে আমি বললাম সেমি পারমিয়েবল বা অর্ধভেদ্য পর্দা। প্লাজমা পর্দা একটি নমনীয় পর্দা, যেটা কোষ পর্দা বা প্লাজমা পর্দা যেটাই বল না কেন একই ব্যাপার। এটি প্রধানত লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি, আমি আগের স্লাইডে আলোচনা করলাম। জৈব জগতের উল্লেখ্য, আমরা শুধুমাত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষ পর্দা এবং প্লাজমা পর্দার গঠন পর্যবেক্ষণ করতে পারি, এর বাইরে প্লাজমা পর্দা থেকে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। নেক্সট যে পয়েন্টটা আমি আগে বললাম, যে অসমোসিস ব্যাপন, আমি বাংলা এবং ইংলিশ দুটোই বলে দেবো, ব্যাপন এবং অভিস্রবণ, এই দুটো পয়েন্টকে নিয়ে আলোচনা করছি। নেক্সট স্লাইডে দেখো এখানে দুটো সাইড আছে, একটা হচ্ছে লেখা আছে অসমোসিস, একটা আছে ডিফিউশন। ডিফিউশনের বাংলা হচ্ছে কি, ব্যাপন। আমি প্রথমে ডিফিউশন নিয়ে বলবো, নাহলে তোমরা অসমোসিস কিছুই বুঝতে পারবে না। ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন। দেখো একদম সিম্পল, এখানে কোনো সংজ্ঞা আলোচনা করবো না, আমি জিনিসটা তোমাদের কনসেপ্ট বোঝাবো, কারণ এখানে কনসেপ্টটা ইম্পর্টেন্ট, সংজ্ঞা ইম্পর্টেন্ট নয়। ধরো এখানে একটা জল আছে, এখানে ধরো জল আছে, আচ্ছা জল ছাড়ো, এখানে ধরো চা আছে না, এখানে গরম চা আছে, গরম। ধরো এখানে উষ্ণতা, এর মধ্যে দিয়ে কী বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে। অথবা তোমরা এটা মানতে পারো, কি করে বোঝাবো তোমাদের, আচ্ছা ধরো, আচ্ছা একটা কথা বলো আমাকে, এখানে যে ধোঁয়াটা উৎপন্ন হচ্ছে, আচ্ছা বাদ দাও, এটা নিয়ে বাদ দাও, এটা ছেড়ে দাও। ধরো এখানে একটা পাত্র আছে, এখানে ধরো জলের মলিকিউল আছে, জল আছে এর মধ্যে, ঠিক আছে। আর এখানেও জল আছে,
ঠিক আছে, আমি তোমাদের এটা বলতে চাইছি, ধরো এখানে জলের মলিকিউল বেশি আছে, এই পাত্রে জলের মলিকিউল আছে বেশি, ঘনত্ব বেশি আছে জলের, আর এখানে ধরো বেশি নেই, এখানে ধরো অল্প আছে জলের ঘনত্ব। তো মনে রাখবে এখানে কি আছে, হাই ডেন্সিটি আছে, হাই ডেন্সিটি মানে উচ্চ ঘনত্ব, আর এটাই আছে ধরো লো ডেন্সিটি মানে নিম্ন একদম কম ঘনত্ব। তো মনে রাখবে এখান থেকে জলের অণু এখানে কি হবে, যাবে, এখান থেকে এখানে যাবে। তার মানে আমি কি বলতে চাইছি না, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে এগুলো মুভ করবে, আর এই জিনিসটাই হচ্ছে ব্যাপন। আমি আবার রিপিট করছি, যেখানে যেখানে অধিক ঘনত্ব থাকবে, যেখানে উচ্চ ঘনত্ব থাকবে, সেখান থেকে কম ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্তভাবে সমানভাবে ছড়িয়ে পড়বে এই সমস্ত কিছু। ঠিক আছে, যেমন তোমরা দেখবে স্প্রে করলে, ধরো একটা ঘরের কোণে ধূপ জ্বালালে বা কেউ ধরো বডি স্প্রে মাখলো, সঙ্গে সঙ্গে তুমি ধরো ঘরের আরেকটা অন্য কোণে বসে আছো, ধরো এই কোণে ঘরে স্প্রে দেওয়া হয়েছে, আর তুমি ধরো বসে আছো, এইখানে এক ব্যক্তি বসে আছে, সঙ্গে সঙ্গে কি সে গন্ধ পেয়ে যাবে না? যে মুহূর্তে স্প্রেটা দিল এখানে কি হলো, অধিক ঘনত্ব, এইখানে কি হলো অধিক ঘনত্ব, আর এখানে কোনো ঘনত্ব নেই। আস্তে আস্তে কি হবে না, অধিক ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে এই কণাগুলো, এই যে মলিকুলগুলো আছে এগুলো মুভ করবে। তার ফলে কি হবে, তুমি এই বাড়ির কোণে বসেও এই গন্ধটা তুমি আস্তে আস্তে পাবে, বা ধূপের গন্ধটা দেখবে আস্তে আস্তে পুরো ঘরের দিকে ছড়িয়ে পড়ে। কিসের মাধ্যমে না, এই প্রসেস কাজ করে না, অধিক ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে এই মলিকিউলগুলো যায়, যেটাকে বলা হয় ব্যাপন। ক্লিয়ার? এর উদাহরণ হিসাবে তোমাদের আমি স্প্রে করার কথা বললাম, ধূপের গন্ধ বললাম। যেমন দেখবে যদি এখানে জল নেওয়া হলো না, এর মধ্যে ধরো নীল ফেলা হলো, আরে ওই কালি ফেলা হলো, বা দেখবে জামা কাপড়ে যে নীল দেয়, তো সেই নীল দেওয়া হলো, বা এক ফোঁটা কালি ফেলে দিলে, আস্তে আস্তে দেখবে কিছুক্ষণ পর পুরো জলটা রঙিন হয়ে যাবে। এটা কিসের মাধ্যমে হয় না, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়। বোঝা গেল? বা আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, অক্সিজেন গ্রহণ করি, এটাও কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়। তাহলে ব্যাপন প্রক্রিয়াটা তোমাদের কাছে ক্লিয়ার, যে অধিক ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের যে মলিকুলগুলো আস্তে আস্তে মুভ করে, সেই জিনিসটাই হচ্ছে ব্যাপন। আর এইটা কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না ইকুয়াল হচ্ছে, মানে ধরো এখানে যদি 3টে 4টে ডানা থাকে, এখানেও 4টে মলিকিউল থাকবে, মানে যতক্ষণ না পর্যন্ত এদের জিনিসটা এক হচ্ছে, এক লেভেলে যাচ্ছে, মানে যতক্ষণ না মানে দুটো জায়গার মলিকিউলের যে সংখ্যা সেটা যতক্ষণ না আমাদের সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ব্যাপন ক্রিয়াটা চলতে থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাপন। এবার আমি আসছি অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়া। এই অভিস্রবণ প্রক্রিয়াটা কিছুই নয়, ব্যাপনের একটা বিশেষ রূপ। কি বললাম? ব্যাপনের একটা বিশেষ রূপ। যেমন একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন ব্যাপন তোমাদের বললাম, আমি কোনো জায়গায় বললাম যে কোনো কিছুর প্রয়োজন আছে, ব্যাপনের জন্য কোনো কিছু প্রয়োজন আছে, আমি একবারও বলেছি না। ঘরের কোনো একটা ধূপ জ্বালিয়ে দিচ্ছ, একটা স্প্রে করে দিচ্ছ, একটা জলে কালির ফোঁটা ফেলে দিচ্ছ, কিছুক্ষণ পুরো জলটা রঙিন হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর পুরো ঘরটা গন্ধে ভরে যাচ্ছে। এখানে কোনো কিছু মাধ্যমে বা কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু অভিস্রবণ প্রক্রিয়া যখনই আমি বলবো, অসমোসিস আমি যখনই বলবো, এই ব্যাপন প্রক্রিয়ার একটা বিশেষ রূপ, যেখানে কিনা একটা অর্ধভেদ্য পর্দার প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? অর্ধভেদ্য পর্দার প্রয়োজন আছে। বোঝা গেল? যেমন এই অর্ধভেদ্য পর্দার আমাদের শরীরে কোষে কে কাজ করে না, কোষ পর্দা। আমি বলছিলাম না সেমি পারমিয়েবল অর্ধভেদ্য পর্দা, এইটা কাজ করে অভিস্রবণ প্রক্রিয়া। এই জিনিসটা যদি আমি আরও তোমাদেরকে ভালো করে বলতে চাই, ধরো আচ্ছা, অর্ধভেদ্য পর্দার একটা বিশেষ একটা ক্রাইটেরিয়া আছে। কি ক্রাইটেরিয়া না, এখানে ধরো জল আছে, বাদ দাও, এখানে ধরো জল আছে, জলের মলিকিউল আছে, ঠিক আছে। আমার ধরো এখান থেকে এখানে জলের মলিকিউলগুলো পাস হবে, মনে রাখবে এর মাঝে একটা অর্ধভেদ্য পর্দা থাকবে। এই যখনই মাঝে একটা অর্ধভেদ্য পর্দা চলে এলো, সেই ব্যাপন প্রক্রিয়াটার নাম হয়ে গেল অভিস্রবণ প্রক্রিয়া। আর এই অর্ধভেদ্য পর্দা মনে রাখবে সবসময় জলকে পাস করবে। কাকে পাস করবে? জলকে। 3টে জিনিস হয়, একটা হচ্ছে চলো এখানেই বুঝিয়ে দিচ্ছি আমি। 3টে জিনিস হয়, মাথায় রাখবে। একটা হচ্ছে দ্রাবক, যেটাকে ইংলিশে কি বলা হয়? সলিউট বলা হয়, ঠিক আছে। দ্রাবক ইংলিশে বলা হয় সলিউট। একটা হয় দ্রাবক যেটাকে বলা হয় সলভেন্ট, আর একটা হয় দ্রবণ, যেটাকে বলা হয় সলিউশন। দ্রাবক জিনিসটা কি? ধরো তুমি 1 গ্লাস জল নিয়েছো, ভালো করে শুনবে, 1 গ্লাস জলের মধ্যে তুমি 1 চামচ নুন মেশাচ্ছ। এই যে নুনটা মেশাচ্ছ, এটা হচ্ছে দ্রাবক বা সলিউট।
যে জলটা আছে যেটার মধ্যে মিশছে, সে জল হোক, অ্যালকোহল হোক, যাই কিছু হোক, যেটার মধ্যে মিশছে সেটা হচ্ছে সলভেন্ট। আর দুটো মিশে যেটা উৎপন্ন করলো দ্রাব্য এবং দ্রাবক, সেটাকে বলা হচ্ছে দ্রবণ। ক্লিয়ার? এবার আমি কেন দ্রাবকের কথা বলছি, এর পিছনে কারণ আছে। ধরো এই জলের মধ্যে, আমি যে এখানে জলের কথা বলেছি, এর মধ্যে ধরো কিছু নুন মেশানো আছে, এর মধ্যে কিছু নুন মেশানো আছে, 1 চামচ নুন মেশানো আছে। তো যখন এটা পাস করবে এদিকে, যখন এটা এখানেও সেম কন্ডিশন, এখানেও কিন্তু অধিক ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে, কিন্তু যাওয়ার সময় কি কোনোভাবেও এই যে নুনের মলিকিউল আছে এগুলোকে পাস করতে পারবে? কখনোই পারবে না। আমি প্রথমেই শর্তে বললাম এখানে যে পর্দাটা দেওয়া আছে সেমি পারমিয়েবল, এ সবসময় জলকে পাস করবে, জলকে পাস করবে। ঠিক আছে, চলো আমি আর একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরো এখানে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে ধরো একটা কিশমিশ আছে, ঠিক আছে, এটা জল আছে, পুরো জল আছে। কিশমিশটা সাধারণত কি না, কিশমিশকে আমরা দেখেছি যে কি হয় না, জলে দিলে কিশমিশটা কিছুক্ষণ পর ফুলে ওঠে। এর পিছনে কারণ কি? কারণটা ভালো করে বুঝবে। এই কিশমিশের মধ্যে জলের পরিমাণ বেশি আছে না কম আছে? স্যার কিশমিশের ভেতরে জলের পরিমাণ কম আছে, কিন্তু দ্রাবর পরিমাণ বেশি আছে। কিসের পরিমাণ বেশি আছে? দ্রাব, যেটাকে আমরা ইংলিশে বলছিলাম সলিউট। এই পরিমাণটা কিন্তু বেশি আছে, কিন্তু জলের পরিমাণটা কম আছে। তাহলে এ কি করে নিজের কনসেন্ট্রেশনটাকে ইকুয়াল করবে জলের সাথে? দুটো উপায়, এক হচ্ছে এ ভেতরে কিছু প্রবেশ করবে, না হলে ভেতর থেকে বাইরে কিছু বার করবে, ততক্ষণ পর্যন্ত ইকুয়াল হতে পারছে না। কথাটা বোঝা গেল? একটা উপায় আছে কি, যে এর ভেতরে দ্রাবর পরিমাণ বেশি আছে, তো দ্রাবটাকে বাইরে বার করে দিক, এটা একটা উপায় আছে। আর সেকেন্ড উপায় আছে যে বাইরে যে দ্রাবকটা আছে, জল আছে, এর ভেতরে প্রবেশ করুক। কিন্তু তোমাদেরকে আমি প্রথমে একটা লাইন কি বলেছিলাম, যে কিশমিশ যে আছে না, এই কিশমিশের ভেতরে কি আছে? সেমি পারমিয়েবল একটা পর্দা আছে, অর্ধভেদ্য একটা পর্দা আছে, যে কিনা কোনোভাবেই ভেতরের যে দ্রাবটা সেটাকে বাইরে বার করবে না, কোনোভাবেই বাইরে বার করবে না। তাহলে উপায় কি? বাইরে থেকে জল ভেতরে প্রবেশ করা, কারণ অর্ধভেদ্য পর্দা তো জল অ্যালাউ করে, সেই জন্য বাইরে থেকে কিশমিশের ভেতরে জলটা প্রবেশ করে, সেই জন্য কিশমিশটা ফুলে ওঠে। এই জিনিসটাই হচ্ছে অসমোসিস। বলো, বোঝা গেল? এটাই হচ্ছে অভিস্রবণ। তো অভিস্রবণ প্রক্রিয়ায় বারবার বলছি একটা অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়, এবং কখনোই সেই অর্ধভেদ্য পর্দা কোনো দ্রাবকে বাইরে বেরোতে দেয় না। বাইরের যে জলটা সেটা ভেতরে সে প্রবেশ করতে দেবে, বা ভেতরের জল বাইরে যেতে, জল তুমি মানে বার করতে পারো। এটা কিন্তু এমনটা নয় যে সব ক্ষেত্রে বাইরের জলটাই ভেতরে প্রবেশ করছে, অনেক সময় ভেতরের জলটাও কিন্তু বাইরে প্রবেশ করে। ঠিক আছে, এটা কিন্তু ভাববে না যে সবসময় বাইরের জলটা ভেতরে। সেই জন্য কিন্তু এটা দু প্রকার হয়, একটা এন্ডো অসমোসিস, একটা এক্সো অসমোসিস। এগুলো তোমাদের যদিও পড়ার দরকার নেই। একটা অন্ত অভিস্রবণ, একটা বহি অভিস্রবণ। একটা ভেতরে প্রবেশ করে সেটা এন্ডো অসমোসিস, একটা ভেতর থেকে বাইরে জল প্রবেশ করে, ঠিক আছে, দ্রাবক, সেটা এক্সো অসমোসিস। এগুলো তোমাদের জানার দরকার নেই, শুধু অসমোসিস আর ডিফিউশন ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো কিনা বলো। তেমনি দেখবে গাছের শিকড়ের ক্ষেত্রে, গাছের যে শিকড় মাটির নিচে যে প্রবেশ করে, ও যে জলটা টানে না, ওটা অসমোসিস প্রক্রিয়ায় টানে। স্যার কীভাবে? না, গাছের যে শিকড়টা থাকে, শিকড়ের ভেতরে জলের পরিমাণ কম, কিন্তু শিকড়ের বাইরে মাটির তলায় জলের পরিমাণ বেশি। কিন্তু কোনোভাবে শিকড়ে তো সেমি পারমিয়েবল আছে, ও তো নিচের ভেতরে যে দ্রাবটা আছে, যে সলিউটটা আছে, সে তো বাইরে বার করবে না। তাহলে কনসেন্ট্রেশন ইকুয়াল হবে কি করে? না, বাইরের যে জলটা, সেই জলটা তো অর্ধভেদ্য পর্দার দিয়ে ভেতরে প্রবেশ করাতে পারে, তখন কি করে না, শিকড়ের মাধ্যমে জলটাকে ভেতরের দিকে টানে। আর অর্ধভেদ্য পর্দা তো জল অ্যালাউ করে, তো জল ভেতরের দিকে চলে যায়। তার ফলে কি হয়, ওই মাটির থেকে জল উদ্ভিদ শোষণ করে ওই অসমোসিস প্রক্রিয়ায়, শিকড়ের মাধ্যমে, অভিস্রবণ প্রক্রিয়াতে। ক্লিয়ার? এই ডিফিউশন আর অসমোসিস জানা বিশেষ প্রয়োজন ছিল, নাহলে কোষ পর্দার কাজ তোমরা বুঝতে পারবে না, কারণ কোষ পর্দাও একটা অর্ধভেদ্য পর্দা। বলো, বোঝা গেছে? আশা করি অসমোসিস ডিফিউশন নিয়ে আর কোনো সমস্যা নেই। যদি সমস্যা হচ্ছে বলে মনে করো, আমাকে বলবে কমেন্টে, আমি দরকার হলে এটার জন্য পার্টিকুলার একটা আলাদা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। চলো নেক্সট স্লাইড দেখো। এখানে ডিভিশনের কিছু ছবি দেওয়া আছে, আর প্রয়োজন নেই, তোমাদেরকে যা বোঝানোটা আমি বুঝিয়ে দিয়েছি। এখানে কিছু ছবি আছে, আই থিঙ্ক এখানে কিছু ছবি রয়েছে, এখানে কিছু ছবি রয়েছে। যাই হোক, এগুলো বেশি বললে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট, আমি যে তোমাদের অসমোসিস এবং ডিফিউশন বললাম, সেই বেসিসে আমাদের এনসিইআরটি বেস করে 3টে জিনিস আছে, হাইপারটনিক, আইসোটনিক, হাইপোটনিক। এমন বুঝিয়ে দেবো জীবনে সমস্যা হবে না। এতদিন হয়তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের সমস্যা হয়েছে, পরীক্ষায় কোশ্চেন এসছে, করতে পারোনি, আজকের পর সমস্যা হবে না। দেখো এই ছবিটাতে আমি আরেকবার ফিরে এলাম, এখানটায় ছবিটায় দেখো অনেকটা ক্লিয়ার করতে পারবো। এই দেখো ডিফিউশনের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো?
ডিফিউশনের ব্যাপারটা বুঝতে পারছো? ডিফিউশনের ক্ষেত্রে এটা কি ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়া কী হচ্ছিল না, হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছিল জল, ঠিক আছে। আর অসমোসিস প্রক্রিয়া যেটা অভিস্রবণ বলেছিলাম, দেখো শুধুমাত্র এই যে সেমি পারমিয়েবল যে পর্দাটা আছে, অর্ধভেদ্য পর্দাটা আছে, এটা দিয়ে শুধু কারা পাস করতে পারছে? শুধু জলের মলিকিউল। এটা হচ্ছে পিওর ওয়াটার, জলের মলিকিউল শুধুমাত্র পাস করতে পারছে। এটা সেমি পারমিয়েবল মেমব্রেন। এই ছবিটা তো অনেকটা ক্লিয়ার করছে তোমাদের, ঠিক আছে। দেখো সর্বপ্রথম আছে হাইপারটনিক। দেখো কি আছে, হাইপারটনিক। হাইপারটনিক মানে কি দিয়েছে না, আচ্ছা আমি তোমাদের অন্য জায়গায় একবার বোঝাই, তারপরে আমি এই জায়গাটায় আসবো, তাহলে বুঝতে পারবে। প্রথমে আমি তোমাদের হাইপোটনিক নিয়ে বলছি। হ্যাঁ, হাইপোটনিক স্যার, হাইপোটনিক জিনিসটা কি? হাইপোটনিক জিনিসটা বিশাল কিছু ব্যাপার নয়, লোয়ার সলিউট কনসেন্ট্রেশন আউটসাইড দ্য সেল। মানে আচ্ছা অন্যভাবে বুঝবো, হাইপোটনিক কথাটার মানে হচ্ছে হায়ার সলিউট ইনসাইড। হায়ার, ইংলিশ বলছি বলে ঘাবড়ে যেও না, আমি বুঝিয়ে দিচ্ছি। হায়ার সলিউট ইনসাইড এর মানে হচ্ছে, ধরো এই একটা কোষ আছে, এই কোষটার ভেতরে সলিউটের পরিমাণ বেশি আছে। সলিউটের পরিমাণ মানে দ্রাবের পরিমাণ বেশি আছে, বুঝবে? এই কোষটার ভেতরে দ্রাবের পরিমাণ বেশি আছে। আমাদের বাইরে কি আছে? আমাদের বাইরে কি আছে না, বাইরে স্যার ওয়াটার আছে। বাইরে কি আছে? ওয়াটার আছে। বাইরে কি আছে? ওয়াটার আছে। বাইরে কি আছে? ওয়াটার আছে। আর কোষের ভেতরে কি আছে? দ্রাব আছে। এবার কোষের ভেতর যদি দ্রাব থাকে, হায়ার থাকে, মানে খুব বেশি পরিমাণে আছে, যদি আমি ইকুয়াল করতে চাই, তাহলে এক হচ্ছে, দেখো দুটো প্রসেস হয়। ধরো এই একটা জল আছে না, এই জলের মধ্যে তুমি নুন চিনির জল করেছো, নুন মিশিয়েছো, নুনের পরিমাণ বেশি হয়ে গেছে। এবার তুমি কি করবে? এর মধ্যে নুনের মলিকিউলের পরিমাণ বেশি হয়ে গেছে। এখানে দুটো উপায় আছে। কি উপায় আছে? স্যার নুন জল বানাতে দিয়েছে আমাকে, আমি নুনের পরিমাণ বেশি করে দিয়েছি। একটা উপায় আছে, এর মধ্যে বেশি পরিমাণ জল ঢেলে দাও। আর একটা উপায় আছে, এর মধ্যে থেকে নুনের পরিমাণ বার করে নাও, নুনের মলিকিউলগুলো বার করে নাও। দুটো উপায় আছে। কিন্তু একটা কথা বলো, নুনের মলিকিউল বার করাটা আমার পক্ষে পসিবল নয়, কারণ এখানে মেমব্রেন লাগানো আছে, অর্ধবেদ্য পর্দা লাগানো আছে। তাহলে সুবিধাটা কি না, আমি যদি এর মধ্যে জল প্রবেশ করাতে পারি, আরে বোঝা যাচ্ছে, এর মধ্যে জল যদি প্রবেশ করাতে পারি, তাহলে আমার ইকুয়াল হয়ে যাবে, কনসেন্ট্রেশন ইকুয়াল হয়ে যাবে, নুন চিনির পরিমাণ ইকুয়াল হয়ে যাবে। তার জন্য কি করতে হবে? আমাকে ভেতরে জল প্রবেশ করাতে হবে। সেই জন্য কি হয়, এক্ষেত্রে ভেতরে জল প্রবেশ করে, ভেতরে প্রবেশ করে, কারণ ভেতরে দ্রাব বাইরে আসা যাবে না, কারণ অর্ধভেদ্য পর্দা লাগানো আছে। সেই জন্য ভেতরে জল তো প্রবেশ করাতে পারবে, জল তো অ্যালাউ করবে না পর্দাটা। সেই জন্য কি হয়, এই কোষটা ফুলে ওঠে। এক্ষেত্রে কি হয়, এই কোষটা ফুলে ওঠে। এটা হচ্ছে হাইপোটনিক। বলো বোঝা গেল? নেক্সট হচ্ছে হাইপোটনিক হয়ে গেল। নেক্সট আমরা পড়ব হাইপারটনিক। আচ্ছা কথাতেই তো বুঝতে পারছি, হাইপারটনিক। হাইপো মানে কি? কম। হাইপার মানে কি? বেশি। এর মানে কি, যে হাইপারটনিক কথাটার মানে হচ্ছে হায়ার সলিউট ইনসাইড, মানে কোষের ভেতরে, কোষের বাইরে দ্রাবের পরিমাণ বেশি। হায়ার সলিউট আউটসাইড, বাইরে দ্রাবের পরিমাণ বেশি। আচ্ছা বাইরে যদি দ্রাবের পরিমাণ বেশি হয় হাইপারটনিকের ক্ষেত্রে, তাহলে কি হবে? ভেতরে নিশ্চয়ই জলের পরিমাণ বেশি থাকবে, হ্যাঁ কি না বলো? ভেতরে নিশ্চয়ই জলের পরিমাণ বেশি থাকবে। তো ভেতরে যদি জলের পরিমাণ বেশি থাকে, তাহলে আমি যদি কনসেন্ট্রেশন ইকুয়াল করতে চাই, তাহলে নিশ্চয়ই ভেতর থেকে বাইরে আমার জল বাইরে বার করতে হবে, কোষের বাইরে থেকে জল বাইরে বার করতে হবে, হ্যাঁ কি না? কারণ অর্ধভেদ্য পর্দা ভেতরে আছে, আমার তো জল অ্যালাউ করবে, ভেতরে ঢোকাতেও পারি, বাইরে বার করতেও পারি, পর্দা তো আমার অ্যালাউ করবে। তো ভেতরে যদি জলের পরিমাণ বেশি থাকে আর বাইরে যদি সলিউটের পরিমাণ বেশি থাকে, বাইরে দ্রাবের পরিমাণটা বেশি কিন্তু ভেতরে আবার জলের পরিমাণটা বেশি, তো দ্রাব তো বাইরের থেকে ভেতরে ঢুকতে পারবে না, কিন্তু জল তো বাইরে বেরোতে পারবে। তো সেক্ষেত্রে কি হয়, কোষের বাইরে যদি জলটা বেরিয়ে যায়, এটা কি হয়, কুঁচকে যায়। যেমন দেখেছো কিশমিশ কুঁচকে যায় যখন জল বাইরে বেরিয়ে যায়, সেরকম কুঁচকে যাবে কোষ। কার ক্ষেত্রে? হাইপারটনিকের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে হাইপোটনিক, হাইপারটনিক। হাইপো মানে কম, মানে কোষের ভেতরে দ্রাবের হায়ার সলিউট ইনসাইড, ভেতরে দ্রাবের পরিমাণটা বেশি, কিন্তু বাইরে জলের পরিমাণটা কি থাকে? বেশি থাকে। এবং ভেতরে
দাবের পরিমাণটা বেশি থাকে, হাইপো। আর হাইপারের ক্ষেত্রে উল্টোটা হয়, উল্টোটা। আর একটা আছে, সেটা হচ্ছে আইসোটনিক। আইসোটনিক আইসোটনিক আইসোটনিকটা কি? ইকুয়াল থাকবে, বাইরে এবং ভেতরে, কোষের বাইরে এবং ভেতরে জলের পরিমাণ এবং দ্রাবের পরিমাণ, সলিউট এবং সলভেন্ট, এই দুটো পরিমাণ ইকুয়াল থাকবে। বোঝা গেল? না ভেতরে ঢুকবে না বাইরে বেরোবে। তিনটে জিনিস, হাইপো, হাইপার, আইসোটনিক। ক্লিয়ার? যদি না বুঝতে পারো আমার কথা শুনে আরেকবার রিপিট করে ভিডিওটা শোনো, অবশ্যই বুঝতে পারবে। চলো নেক্সট স্লাইড দেখো। কোশ্চেন আসে এইসব জায়গা থেকে না, ওই সব থেকে বৃহত্তম সেল কে আবিষ্কার করেছে ওগুলো থেকে আর কোশ্চেন আসা বন্ধ হয়ে গেছে, এগুলো তোমাদেরকে বুঝতে হবে। এই দেখো হাইপোটনিক, হাইপার যেটা বললাম হায়ার সলিউট আউটসাইড, পুরো বুঝিয়ে দিয়েছি। হাইপোটনিক পুরো বুঝিয়ে দিয়েছি। আর আইসোটনিক মানে ইকুয়াল সলিউট থাকবে। ক্লিয়ার? এটার ক্ষেত্রে ফুলে উঠবে, এটার ক্ষেত্রে কুঁচকে যাবে, আর এটার ক্ষেত্রে যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা, প্লাজমা পর্দা বা কোষ পর্দা নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো নোটে, এগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে। ঠিক আছে, চলো এগুলো সব আছে, তোমাদের বুঝিয়ে দিয়েছি সমস্ত কিছু। আচ্ছা, তাহলে আমরা কি কি বলেছিলাম তোমাদেরকে, যে ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিকের মধ্যে আমরা কি কি পেয়েছিলাম বলো? সেল ওয়াল পড়বো বলেছিলাম, সেল মেমব্রেন পড়বো বলেছিলাম, সাইটোপ্লাজম পড়বো বলেছিলাম, আর কি বলেছিলাম? রাইবোজোম আর ক্রোমোজোম, এই পাঁচটা বলেছিলাম। তার মধ্যে সেল ওয়াল পড়ে ফেলেছি, সেল মেমব্রেন পড়ে ফেলেছি। এবার কি পড়বো? সাইটোপ্লাজম। নেক্সট কি পড়বো? সাইটোপ্লাজম। ঠিক আছে, চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, সাইটোপ্লাজম আমি তোমাদের কি বলেছিলাম? দেখো এই ছবিটার দিকে লক্ষ্য করো। আমি তোমাদের বলেছিলাম যে ধরো এটা একটা পুরোটা কোষ, তো এই কোষের বাইরে এটা কি বলেছিলাম? এটা বলেছিলাম নিউক্লিয়াস, বলেছিলাম যে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ছাড়া বাকি যেটুকু পার্ট তোমরা দেখতে পাচ্ছ, এই টোটাল পার্টটা আমি যদি কালারিং করি, এই যে টোটাল যে পার্টটা দেখতে পাচ্ছ, টোটাল নিউক্লিয়াস ছাড়া কোষের যে বাকি যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পুরোটাই হচ্ছে সাইটোপ্লাজম। ক্লিয়ার? সাইটোপ্লাজম কোন জায়গাটা বোঝা গেছে? নিউক্লিয়াস ছাড়া, আমি কি বলেছিলাম? নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাকি যে অংশটা সাইটোপ্লাজম বলা হয়, দুটো মিলে প্রোটোপ্লাজম। যদি আমি এখান থেকে নিউক্লিয়াসটাকে মাইনাস করে দিই, বাকি যে পার্টটা পড়ে থাকবে পুরো পার্টটাই হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে? সাইটোপ্লাজমটা কীরকম না, জেলি লাইক একটা সাবস্টেন্স, মানে এখানে জেলির মতো, মানে তরল এক ধরনের পদার্থ থাকে, যেটা যার মধ্যে, আর যদি বলা হয় যে কোষের মধ্যে সবথেকে বড় পার্ট কোনটা, তাহলে মনে রাখবে সাইটোপ্লাজম, কারণ সাইটোপ্লাজমের মধ্যেই আমাদের সমস্ত রকম কোষীয় অঙ্গাণুগুলো কিন্তু থাকে। দেখো সাইটোপ্লাজম সম্পর্কে কি লেখা আছে না, প্রতিটি কোষের একটি বড় অংশ কোষ পর্দা দ্বারা পরিবৃত থাকে, একে সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমের মধ্যে বিশাল কিছু পড়ার নেই, সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে জানবো। এই অংশটি খুবই হালকা রঙে রঞ্জিত, কোষ পর্দার ভেতর দিকে উপস্থিত তরল পদার্থপূর্ণ অংশটি হচ্ছে সাইটোপ্লাজম। এতে বহু বিশেষিত কোষীয় অঙ্গাণু থাকে, এর প্রতিটি কোষীয় অঙ্গাণু কোষের জন্য প্রয়োজনীয় নির্দিষ্ট কাজ করে। এখানের মধ্যে যা যা কিছু অঙ্গাণু আছে সেগুলোর আলাদা আলাদা বিভিন্ন কাজ আছে, যত রকমের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, রাইবোজোম, যা যা কিছু আছে, গলগি বডি, প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। আর আমি তোমাদের প্রথমেই বলেছি প্রত্যেকটা অর্গানের, প্রত্যেকটা অঙ্গের যে সমস্ত কোষ দ্বারা তৈরি, সেই কোষের আলাদা আলাদা বিভিন্ন অর্গানের আলাদা আলাদা রকম কাজ আছে। হার্টের যে কোষ দিয়ে তৈরি সে যে কাজ করবে, কিডনির যে কোষ আছে সে কি সেম কাজ করবে না, আলাদা আলাদা সমস্ত কিছু কাজ আছে। ক্লিয়ার? যদি বলা হয় যে সাইটোপ্লাজমের মূল কাজ কি না, মূল কাজ ওটাই যে সমস্ত যে ডিফারেন্ট যে অর্গানগুলো থাকে, মানে অর্গানেলসগুলো থাকে, কোষীয় অঙ্গাণুগুলো থাকে, সেগুলোর অবস্থান আছে এখানে, এছাড়া এক্সট্রা কিছু এর মধ্যে নেই। আচ্ছা, আর কি আছে এর মধ্যে? দেখো সাইটোপ্লাজমের মধ্যে আর কি জানার আছে না, কোষীয় অঙ্গাণুগুলি পর্দাবৃত থাকে। প্রোক্যারিওটিক কোষে যেমন সুগঠিত নিউক্লিয় অঞ্চল থাকে না, ঠিক তেমনি পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে বলছে, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে। অপরদিকে ইউক্যারিওটিক কোষে নিউক্লিয় আবরণী এবং পর্দাবৃত কোষীয় অঙ্গাণু উভয়ই বর্তমান। ভাইরাসকে কখনোই ধরা যায় না, এই পর্দার গুরুত্ব বর্ণনা করা যেতে পারে না ভাইরাসকে ধরে। ভাইরাসে কোনো আবরণী না থাকায় যতক্ষণ না ভাইরাস কোনো সজীব পোষকের দেহে ঢুকছে ততক্ষণ পর্যন্ত এটি জীবনের বৈশিষ্ট্য প্রদর্শন করে না। ভাইরাস পোষকের কোষীয় উপাদানগুলিকে কাজে লাগিয়ে বংশবিস্তার করে। আমি তোমাদের বললাম যে ভাইরাস লিভিং এবং নন লিভিং দুটোর মধ্যেই পড়ে। যতক্ষণ পোষকের দেহের বাইরে থাকে নন লিভিং, যখনই ভেতরে ঢুকে যায় তখন সেটা লিভিং হয়ে যায়, তাই ওটাকে ধরে কোনো কার্য, মানে কোনো কিছু ধরা হয় না। ঠিক আছে,
তাহলে আমরা কি কি পড়লাম? আমাদের সেল ওয়াল হয়ে গেল, সেল মেমব্রেন হয়ে গেল, আমাদের সাইটোপ্লাজম হয়ে গেল, এই তিনটে কমপ্লিট হয়ে গেছে। আর কি আছে? রাইবোজোম আছে, আর কি আছে? ক্রোমোজোম আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রোক্যারিওটিক কোষ কমপ্লিট হয়ে যাবে। আর এই সেম জিনিসগুলো বলেছি ইউক্যারিওটিক কোষের মধ্যে আছে। তারপর আমরা ইউক্যারিওটিক কোষের যে এক্সট্রা অর্গানেলস আছে, কোষীয় অঙ্গাণু আছে, সেগুলো সম্বন্ধে পড়বো। তো আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আমাদের এই তিনটে আজকে কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা রাইবোজোম এবং ক্রোমোজোম এই দুটো পড়বো, এবং ইউক্যারিওটিক কোষের আরও যে এক্সট্রা অর্গানেলসগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করবো। নেক্সট ক্লাসে আশা করি এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। বাস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো। ঠিক আছে, আমি তোমাদের জন্য এরকম একদম বেস্ট কোয়ালিটির ভিডিও নিয়ে আসবো। বাস আমার একটাই অনুরোধ তোমাদের কাছে, বা আমার বলতে পারো একটা এনার্জি পাবো তোমাদের এই কমেন্ট যদি দেখি আমি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, যদি ভালো লাগে লাইক করবে। এবং যারা এই সমস্ত চ্যাপ্টার নিয়ে বিব্রত অবস্থায় আছে আমি বলবো তাদেরকে, সে সমস্ত বন্ধুদেরকে বা সে সমস্ত তাদেরকে এই ভিডিওটার লিঙ্কটা তোমরা সেন্ড করো। তো ভালো লাগবে, সংখ্যায় বাড়বে, ভিউজ তো দেখতে ভালো লাগে, আর কিছু না। লাইক করবে, কমেন্ট করবে। আর যদি কোথাও কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবে, আমি পরের দিন সেই কোশ্চেনটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করে দেবো। ঠিক আছে, আর আমি তোমাদের বললাম এই সমস্ত পিডিএফ আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, এক্সাম গ্র্যাভিটি যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে। আমি ওখানে পুরো পিডিএফ দিয়ে দেবো, তোমাদের কোনো টেনশন নেই। আচ্ছা, কোর্স সম্বন্ধে তোমাদের বলে রাখি, যদি যারা একটু বেশি আমি এখানে তোমাদের বায়োলজি কমপ্লিট করে দেবো, কিন্তু যারা একটু বেশি সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা একটুখানি বেশি চিন্তাভাবনা করো পড়াশোনা নিয়ে, তাদের জন্য বলে রাখি যে আমাদের 17,000 প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই আছে। 17,000 প্লাস বলতে আমি বলে রাখি 3টে বই আছে, জেনারেল সায়েন্স, ম্যাথ এবং জেনারেল নলেজের 3টে বই আছে। ঠিক আছে, এবং এই 3টে বই সম্পূর্ণ বাংলা ভাষায় এবং চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজভাবে দেওয়া আছে। এই বইগুলো হাজার হাজার স্টুডেন্টরা নিয়েছে, এখন পর্যন্ত যারা নাওনি তারা নিতে পারো, বই অ্যাভেলেবেল আছে। জেনারেল সায়েন্সের প্রাইস সব নিচে দেখতে পাচ্ছ লেখা আছে, আপ টু হোম ডেলিভারি প্রাইস এগুলো। 3টে বই মিলে 17,000 প্লাস প্রশ্ন, 3টে বই আলাদা আলাদা করে তোমরা অর্ডার দিতে পারো। 2016 থেকে 2022 প্রিভিয়াস ইয়ার রেলের যত পরীক্ষা হয়েছে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই। ঠিক আছে, আর শুধুমাত্র কেউ যদি 2022 বই নিতে চাও সেটাও নিতে পারো, যেখানে গ্রুপ ডি আর এনটিপিসি সিবিটি 2 এক্সাম হয়েছিল 2022, সায়েন্স, ম্যাথ, নলেজ, জেনারেল নলেজ, 3টে বই আছে, কিন্তু বই অ্যাভেলেবেল নেই, বই সোল্ড আউট হয়ে গেছে। এগুলোর পিডিএফ নিতে পারো, পিডিএফের প্রাইস আছে 499 3টে পিডিএফ পেয়ে যাবে। আর এগুলোরও পিডিএফ অ্যাভেলেবেল আছে, যদি নিতে চাও নিতে পারো, 799 টাকা প্রাইস আছে 3টে বই মিলে। ঠিক আছে, আর কোর্সের ব্যাপারে বলতে আমাদের ম্যাথামেটিক্সের যে বইটা আছে ওই বইটা টোটাল সলিউশন করাচ্ছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত। এই বইটা যদি কমপ্লিট করতে পারো 2016 থেকে 22 ফুল কনসেপ্টের সঙ্গে করাচ্ছি, তার বাইরে ম্যাথের জীবনে কোথাও কোনোদিন কোর্স করার প্রয়োজন হবে না, এতটা কনসেপ্টের সঙ্গে করাচ্ছি, একদম ওয়ান টাইম সলিউশন। যাদের ম্যাথে কোনো সমস্যা আছে এই ব্যাচটা তারা নিতে পারো, 599 টাকার মতন প্রাইস আছে এটা। ঠিক আছে, আচ্ছা, অর্জুন ব্যাচ, ম্যাথামেটিক্স ফাউন্ডেশন ব্যাচ আলাদা, অর্জুন ব্যাচ আলাদা আলাদা করে নিতে পারো, ম্যাথ, জিকে, সায়েন্স আলাদা আলাদা করে নিতে পারো, আবার একসঙ্গেও নিতে পারো। আলাদা আলাদাভাবে জেনারেল সায়েন্সের 799 টাকা প্রাইস নেই, এটা এখন কমে গেছে, অ্যাপ্লিকেশানে গিয়ে দেখবে, বা যদি নাও আমাকে মেসেজ করবে বলে দেবো। আই থিঙ্ক এটা 399 না 399 টাকার মতন প্রাইস আছে, এখন সবই ডিসকাউন্ট চলছে। রিজনিংয়েরও 399 টাকা প্রাইস আছে, জেনারেল অ্যাওয়ারনেসের তো মানে 299 টাকা প্রাইস আছে, এরকম কিছু। ঠিক আছে, আর যদি কেউ কমপ্লিট অর্জুন ব্যাচ নাও এখানেও অফার চলছে, এটাও 1299 টাকায় হয়ে গেছে। ঠিক আছে, 1299 রুপিস, তো নিতে পারো। যদি কেউ মনে করো গ্রুপ ডি আমি স্পেশাল ব্যাচ নেবো, 999 টাকা নিতে পারো, এটা মানে প্রাইস এখন কমে গেছে, আরও ডাউন হয়ে গেছে, পুরো কমপ্লিট গ্রুপ ডি ব্যাচ পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, আর কেউ টেকনিক্যাল যদি পড়তে চাও এলপির জন্য, তো ইলেকট্রিশিয়ানের ব্যাচ নিতে পারো, এটার প্রাইস এখন কমে গেছে, এখন সমস্ত প্রাইস ডাউন আছে, 499 না 399 এরকম কিছু প্রাইস আছে এগুলোর। ঠিক আছে, ইলেকট্রিশিয়ান বলো, ফিটার বলো, বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং বলো, এগুলো সমস্ত প্রাইস কমে গেছে। এক তো আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন থেকে তোমরা ডাইরেক্ট নিতে পারো, অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যাবে পেড কোর্স থেকে, এখান থেকে ডাইরেক্ট নিয়ে নিতে পারো। আর যে কোনো পিডিএফ নাও স্টাডি মেটেরিয়াল থেকে নেবে, বই নিলে বুক সেকশন থেকে নেবে। আর যদি সেটা না চাও সিম্পল এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের পেমেন্ট কিউআর কোড পাঠিয়ে দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, পিডিএফ চাইলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আর কোনো কোর্স চাইলে আমি তোমাদের নিজে অ্যাড করে দেবো, শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই চলবে। ঠিক আছে, তো চলো, যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি পরের ক্লাসে এই বাকি যে পার্টটা আছে পুরোটা আমি কমপ্লিট করে দেবো। আর তোমরা কী ক্লাস চাইছো না চাইছো অবশ্যই কমেন্টে বলবে, এবার থেকে আমি কন্টিনিউ থাকার চেষ্টা করবো। মাঝখানে অনেক কিছু সমস্যার জন্য কন্টিনিউটি রাখতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি, অনেক কিছু সমস্যা গেছে। যাই হোক, তো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করতে ভুলবে না। ওকে, চলো পরের ক্লাসে দেখা হচ্ছে, বাই।